আসসালামু আলাইকুম। কি খবর সবাই, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ওকে, ঠিক আছে। তো আমাদের তো পরীক্ষা চলে আসলো। আমি একটা জিনিস ডিসাইড করছি, সেটা হচ্ছে যে পরীক্ষা যেহেতু চলে আসছে আমাদের, আর আর পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার যেহেতু আর 2 দিন সময় আছে মূলত। তো আজকে আমরা ক্লাসটা করে আমি একটা জিনিস চিন্তা করছি যে আহ, আপনাদের যেই যেই টপিক, মানে আমি মনে করি যে আর কি কি টপিক পড়তে হবে, আমি তো সবগুলো শিট দিয়ে দিছি, আপনার পিডিএফ আকারে শিট শিট দেওয়া আছে। তো যদি কোনো টপিক যদি বাকি থাকে, যেই টপিকটার উপরে আমার মনে হয় যে আপনাদের ক্লাস করা উচিত বা আপনাদের জানা উচিত, তাহলে সেই জিনিসটার আমি কালকে একটা সকাল বা দুপুরের মধ্যে আমি একটা ভিডিও দিয়ে দিব, মানে বড় ধরনের একটা ভিডিও দিয়ে দিব, ক্লাস নিয়ে ভিডিওটা দিয়ে দিব। সেই ভিডিওটা আপনাদের গ্রুপের মধ্যে পোস্ট করে দিলে আপনারা জিনিসটা দেখতে পারবেন, ফুললি ক্লাসটা করে ফেলতে পারবেন। তাহলে হলো কি, এটা একটা কাজে দিবে যে আমাদের তাহলে আহ শীটগুলোর উত্তর পাচ্ছি না, উত্তর তো দেয়া আছে, শীটগুলোতে উত্তর দেওয়া আছে না, সবগুলোতে শীটগুলোতে উত্তর দেওয়া আছে। আচ্ছা, তারপর আমি চেক করে দেখবো যদি কোনো সমস্যা থাকে। আর আরেকটা বিষয় যে প্র্যাকটিসের যে বিষয়টা, তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে আপনাদের মানে পুরা ম্যাথের উপরে ওভারঅল একটা সামারি একটা ক্লাস নিব। সেই ক্লাসটা আমি অ্যাকচুয়ালি কিসে নিব এটা এখন পর্যন্ত ডিসাইড করি নাই। এটা হতে পারে আপনাদের গ্রুপগুলোতে লাইভে নিতে পারি, অথবা হইতে পারে ফেসবুকে একটা লাইভ নিতে পারি, অথবা ইউটিউবে একটা লাইভ নিতে পারি। দুটার মধ্যে, এই তিনটার মধ্যে একটা, যে কোনোটাতে আমি একটা লাইভ নিব। হইতে পারে আপনাদের প্রাইভেট গ্রুপে লাইভ নিব, হইতে পারে ফেসবুকে আমার পেজের মধ্যে লাইভ নিব, হতে পারে ইউটিউবে লাইভ নিব। সেই লাইভটাতে কি থাকবে, পুরো ওভারঅল এতদিন থেকে যা পড়লেন সেই ম্যাথের ওভারঅল একটা রিভিশন আর কি, পুরাটা রিভিশন। এমন হতে পারে যে 2 3 4 ঘন্টার রিভিশন আর কি। হ্যাঁ, তো রিভিশন হতে পারে, তো রিভিশনটা দিয়ে দিলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এটা এটা আসলে কালকেই হবে। কালকে কোনটা সময় হবে, হতে পারে আমাদের, আমি টাইমটা যদি আমি বলি, হতে পারে 7টা থেকে 10টা পর্যন্ত হতে পারে। তো আপনাদের কালকে 10টার ক্লাসটা আমি আর নিব না, 10টা বা 11টা পর্যন্ত হতে পারে, মানে টানা আমি নিব, টানা একবারে ক্লাসটা নিব, যাতে করে আপনাদের আর প্রবলেম যাতে না থাকে। তো যার যেটা প্রবলেম থাকবে সেটা নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারবেন নেক্সট দিন। মনে করেন আমি এই যে আহ, ইয়ার সময়, আজকের ক্লাস আজকের ক্লাস করেই কি আমাদের ইয়ার ক্লাস শেষ? ওকে, আমি বলতেছি যে আগে, প্রিলিমিনারির আগে আমরা আর আজকের পরে মানে লাইভ ক্লাস করব না। প্রিলিমিনারির পরের দিন থেকে আপনাদের সবারই জন্য আমি এই কথাটা বলতেছি, প্রিলিমিনারির পরের দিন মানে 30 তারিখ থেকে আমি আরো টানা 6টা বা 7টা ক্লাস নিব। সেই ক্লাসগুলো ত্রিকোণমিতির উপরে, যারা করতে চান করতে পারেন আর কি। ত্রিকোণমিতির ত্রিকোণমিতির উপরে এবং হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির উপরে এগুলো। আর যদি ওইটা রিটেনের জন্য মূলত কাজে লাগে, এটা এমসিকিউ এর জন্য না, তারপরেও মানে বিসিএস রিটেনে পুরোপুরি কাজে লাগবে। তো এই জিনিসটা, তো ঠিক আছে, আজকে আমি শুরু করে দিই, আর টাইম নষ্ট করে লাভ নেই, আমরা শুরু করে দিই। তো আজকে প্রথমে আমরা যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে মেকানিক্যাল রিজনিং। এই মেকানিক্যাল রিজনিং এর যেই মানে পার্টটা পড়বো, এই পার্টে সাধারণত যেই কোশ্চেন গুলা এতদিন থেকে আসছে, সেই কোশ্চেন গুলা আপনারা দেখেছেন যে এই টাইপের কোশ্চেন গুলাই বেশি আসছে। যে মানে একটা জিনিসকে আয়নায় প্রতিবিম্ব ফেললে কি হবে, আয়নায় প্রতিবিম্ব ফেললে আমরা জানি যে আয়নায় হচ্ছে পার্শ্ব বিকৃতি ঘটে। আয়নায় কি হয়, পার্শ্ব বিকৃতি, মানে ডান পাশেরটা বাম পাশে আসে, বাম পাশেরটা ডান পাশে যায়। তো এই যে রিলেশন, RELATION, এই যে রিলেশন, রিলেশন শব্দটাকে আমরা, দেখেন রিলেশন শব্দটা যে আছে, এই রিলেশন শব্দটাকে আপনি যদি আয়নায় দেখেন তাহলে কি টাইপের হবে। তো এইখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে, দেখেন এইখানে আমি আগে একটা জিনিস আগে বুঝাই বলি। এখানে আটটা উল্টাই গেছে, গেল, এক সেকেন্ড। হুম, হুম, আচ্ছা, এখানে দেখেন যে এখানে আটটা উল্টা পাশে উল্টাই গেছে। তো উল্টা পাশে তো উল্টাবে না, এটা উল্টা পাশে উল্টাই গেছে। আর এইখানে দেখেন এলটা একই রকম আছে, এলটা একই রকম থাকবে না, কারণ পার্শ্ব বিকৃতি ঘটলে এই এলটার আকৃতিটা এরকম হয়ে যাবে, তার মানে এটাও হবে না। এইখানে এনটা কেন এই পাশে আগে আসছে, এন তো এখান থেকে আর দেওয়া শুরু হবে, অ্যাকচুয়ালি এ হবে। যেমন আপনারা নিজেরা যেমন আমি আমার নামটা যখন আমি লিখি পার্শ্ব বিকৃতি ভাবে করে, আপনি উল্টা পাশ দিয়ে যখন লিখতে যাবেন, যেমন আমার নাম হচ্ছে মুত্তাসিন পাহলভি, MOTTASIN মুত্তাসিন পাহলভি।
আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন নিজেদের নাম, যেমন আমার নামটা আমি যখন প্র্যাকটিস করি, যদি পার্শ্ব বিকৃতি হয় তাহলে এমটাকে এইভাবে লিখলাম ও টি, ও আর টি এর কিন্তু চেঞ্জ নাই, এরও চেঞ্জ নাই, এসটা কিন্তু এরকম হয়ে যাবে এসটা, কারণ পার্শ্ব বিকৃতি যদি এস যদি হয় তাহলে এসটা এরকম হয়ে যাবে, আইটা চেঞ্জ নাই, এনটা কিন্তু এরকম হয়ে যাবে এন। মুত্তাসিন, পাহলভি, পি এ এইচ, এইচ এরও চেঞ্জ নাই, এলটা চেঞ্জ হয়ে যাবে, ভিটা জাস্ট এরকম। আপনি যদি লিখা এটা শিখে যান তাহলে মুহূর্তের মধ্যে বুঝতে পারবেন ক নাম্বারটা সঠিক। আর যদি আপনি আরেকটু এইয়া হন যে না আমি আসলে এইভাবে করে বুঝি না, আপনি আপনি যাই বলেন না কেন আমি এইভাবে করে বুঝি না, তাহলে আপনাদের জন্য আরেকটা নিয়ম তো আছেই সবার, মানে সারা বাংলাদেশ বা সারা ইয়ার মধ্যে কমন নিয়ম, যে দেবে দেবে আমি রিলেশন নামটা লিখবো, দেবে দেবে দাবাই দাবাই দিয়ে লিখবো। এই যে এখানে রিলেশন দেখা যাচ্ছে, এখানে এখানে লেখা আছে রিলেশন, আপনি দাবায় দাবায় লিখবেন, এদিকে দাবায় দাবায় লিখে তারপরে এই পাশে চেক করবেন, এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে যখন দেখবেন দেখবেন যে ওই রিলেশনটা আপনার পেজের মধ্যে যে দাবায় লিখছেন, দাবায় রিলেশন, মানে আপনি সহজভাবে করেই দাবায় লিখবেন রিলেশন, এখন আপনি উল্টা পাশে প্রশ্নের মধ্যে লিখবেন, কিন্তু প্রশ্নের মধ্যে একবারে দাবায় দাবায় রিলেশনটা লিখবেন, তারপরে উল্টা পাশ থেকে চেক করবেন, উল্টা পাশ থেকে চেক করে দেখবেন যে এই যে আর হইছে এরকম, ই হইছে এরকম, এল হইছে এরকম, এ হইছে এরকম, তারপরে চেক করে নেবেন। এটা একটা কমন নিয়ম আর কি, কমন নিয়ম, এটা সবারই জানা নিয়ম। তবে তার চেয়ে অনেক বেশি ফাস্ট হচ্ছে আপনি যদি এই জিনিসটা আমি যেটা বললাম এইভাবে করে যদি আপনি নিজেই চিন্তা করেই বুঝতে পারেন যে হ্যাঁ আর হবে এরকম, এই আরটা এরকম হবে, ইটা এরকম হবে, এলটা এরকম, এটা দেখেই বুঝতে পারতেছেন যে ক নাম্বারটা সঠিক হবে। কথাটা কি বুঝেছেন? মানে দুই নিয়মেই করা যায়, যেটা যার কাছে সুবিধা মনে হয় সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এই আয়নায় দেখা এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষায় প্রচুর পরিমাণে আসছে। দেখি ক্লিয়ার, আমরা বুঝেছি? একটু আমাকে জানান তাড়াতাড়ি, তাড়াতাড়ি আমাকে জানান যে সবাই বুঝেছি কিনা। ওকে, আচ্ছা, তাহলে ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, ঠিক আছে। মানে আপনাদের, আপনারা জানেন যে এই টাইপের কোশ্চেন গুলা কিন্তু প্রচুর আসছে, হ্যাঁ, যে উল্টায় দেখলে কি হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে পানিতে দেখলে কি হবে, এইটাও এইটাও আসে, এটা আসে নাই কখনো, তবে আসতেও পারে, আমি বলে দিচ্ছি পানিতে দেখলে কি রকমের হবে, এই টাইপের কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এখানে আছে আনফেয়ার, আনফেয়ার যে আছে, আনফেয়ারের আয়নায় দেখলে কিরকম হবে, তাহলে ইউটা এই পাশে আসবে ইউ, তারপরে আসবে এন। আচ্ছা, ইউএন এরকম আছে, এইটাতেও আছে, এটাতে নাই, এটাতে নাই, ইউএন দেখেই কিন্তু আপনি বুঝতে পারতেছেন কটাই ঠিক আছে। ইউএন দেখেন, ইউটা তো এরকম হবে, আনফেয়ার যদি লেখেন ইউ, ইউটা প্রথমে আসবে তারপরে এনটা হবে এরকম, তো এটা তো আর কোনো জায়গায় নাই, এই এনটা তো সোজাভাবেই আছে এখানে, এটা তার মানে এটাও হবে এ নাম্বার, এটাও হবে ক নাম্বার কোশ্চেন, কোশ্চেনের অ্যান্সার হবে ক নাম্বার। কথা কি বুঝেছি? সবাই বুঝেছি কিনা? মানে এই, মানে আপনি, আপনি কিন্তু ওই যে দাবায় লিখে কিন্তু করতে পারেন, আপনি জাস্ট এইখানে যা আনফেয়ার আছে এটা, এটাই আনফেয়ারটাকে আপনি জাস্ট এইভাবে করে আনফেয়ারটাকে মানে দাবায় দাবায় লিখতে পারেন, দাবায় দাবায় লিখলে আপনি প্রশ্নটাকে উল্টা পাশে উল্টায় দেখলেই আপনার হয়ে যাবে, দেখে ফেলতে পারবেন। কিন্তু এটা, এটা তার চেয়ে অনেক বেশি ফাস্ট হচ্ছে, আপনি দেখেই বুঝে যাবেন যে অ্যান্সার কোনটা। মানে আমার কথা হচ্ছে যে এইসব ভেজাল টেজাল করার চেয়ে আপনার বুদ্ধি কি এত কম যে এই 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 ই ই কোথায়, ই কেন সামনে আসবে, ই সামনে আসবে না, ই কেন সামনে আসবে, ইউ তো আর উল্টায় যাবে না, এগুলো অ্যান্সার হবে না, এটাই অ্যান্সার হবে, এই আর কি। ঠিক আছে, ক্লিয়ার না? ওকে। আচ্ছা, যদি কোনো একটা ঘড়িতে আমরা যদি দেখি যে বাজে হচ্ছে 9:30, সেই সময় প্রকৃত সময় কয়টা? আচ্ছা, ঘড়িতে, ঘড়ির ঘড়ির কাহিনীটা কি আমি গতদিন বলেছিলাম, ঘড়ির কাহিনী হচ্ছে 12, 1 2 3 4, এটা যদি পার্শ্ব বিকৃতি ঘটে তার মানে এই পাশের গুলো এই পাশে আসবে, এই পাশের গুলো এই পাশে চলে যাবে। এই পাশে ছিল যেমন 1 2 3 4, মানে 5, হ্যাঁ, মানে ব্যাপারটা ব্যাপারটা আমি বুঝাই, ব্যাপারটা ভালো করে বুঝে নেন, কাহিনীটা ভালো করে বুঝে নেন। কিভাবে বুঝাবো, এটা কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ, এটা নর্মালি ছিল হচ্ছে এরকম, মানে ঘড়িটা নর্মালি ছিল হচ্ছে এরকম যে 12 1 2 3 4 5 6 7 8 9 10 11, আগে বুঝাই দেই তারপরে মানে খুবই তাড়াতাড়ি করতে পারবেন নিজেরাই। আচ্ছা,
এখন বাজে হচ্ছে 9টা 30, মানে 9-এর একটু উপরের দিকে আছে। হ্যাঁ, 9টা 30, এইটা হচ্ছে আপনার আয়নাতে দেখছে। আয়নাতে দেখছে হচ্ছে 9টা 30 বাজে। কি দেখা গেল? আয়নায় দেখা গেল 9টা 30 বাজে। তাহলে এই জিনিসটার আয়নাটা কি আসলে? এই জিনিসটার আয়নাটা যদি আমি বলি, এই জিনিসটার আয়নাটা মানে হচ্ছে যে আপনার দেখেন যে এইখানে আছে, এখানে এখানে তো 12, এই জিনিসগুলা এই এই বরাবর, এই বরাবর আছে। আয়নার মধ্যে দেখছে 9টা 30, এই কথাটার অর্থ হচ্ছে এই আয়নার মধ্যে সেই কাঁটাটাকে এই জায়গায় দেখছে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই এই বরাবর দেখছে, এই বরাবরটাকে এই বরাবর দেখছে। আর 30 মানে এই বরাবরই দেখছে, মানে মিনিটের কাঁটাটা এই বরাবর দেখছে, ঘন্টার কাঁটাটা 9 আর 10-এর মাঝখানে দেখছে। আচ্ছা, আয়নায় কি এই জিনিসটা তো উল্টাই উল্টাই গেছে, উল্টাই গেছে। তার মানে অ্যাকচুয়ালি জিনিসটা কোন বরাবর ছিল? অ্যাকচুয়ালি জিনিসটা কিন্তু কোন বরাবর ছিল, মানে 9 আর 10, এই পাশে 2 আর 3-এর মাঝখানে কি, ওই যে এই পাশে যে 2 আর 3, এইটা উল্টাই গেলে আসলে 2 আর 3 বরাবর। তার মানে এটা এটা অ্যাকচুয়ালি সময় কয়টা ছিল বলেন তো? অ্যাকচুয়ালি সময় কয়টা বলেন? 2টা 30 ছিল। 2টা 30 মানে 2 আর 3-এর মাঝখানে ছিল। বুঝেন নাই? মানে আপনার সবসময় মাথায় রাখতে হবে পার্শ্ব বিকৃতি ঘটে, পার্শ্ব বিকৃতি। 9টা 30 মানে হচ্ছে এখানে যদি 9 থাকে, এই 9-এর বরাবর এখানে 3 আছে, তা 9টা 30 মানে এই জিনিসটা এই বরাবর সে আয়নায় দেখছে। তাহলে আসলে ছিল হচ্ছে 2 আর 3 বরাবরে, 2 আর 3 বরাবর পার্শ্ব বিকৃতি ঘটে। আর এইটা তো 30, একে তো পার্শ্ব বিকৃতি ঘটাইলে তো এই 30 তো মানে এখানে তো যে 6 আছে, 6 মানে 30, এই বরাবরই তো থাকবে। এটা হচ্ছে বিষয়টা। বুঝছি কি জিনিসটা? এটাকে আরেকটু এক্সপ্লেন করি, কারণ এটাও কিন্তু ওই একই কাহিনী, যে আপনি যদি একটা একটা পেজের মধ্যে যদি নেন, একটু এক্সপ্লেন করি, কথাটা শুনেন ভালো করে দেখেন, একটু সবাই 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 ভালো করে দেখেন। মানে আপনি এই জায়গায় যদি এই, মানে মনে রাখবেন, যদি একটা মানে আয়নাতে আপনি যদি দেখেন কোন একটা পেজের মধ্যে যদি দেখেন যে এটা এই বরাবর আছে, তাহলে প্রকৃতপক্ষে তার অবস্থান আসলে এই বরাবর। ঠিক আছে? কোন জিনিসকে যদি আপনি কোনো একটা আয়নাতে যদি আপনি দেখেন এই বরাবর, তাহলে প্রকৃতপক্ষে তার অবস্থান আসলে এই বরাবর। আপনি যদি কোনো সময় ঘড়ির কাঁটাকে যদি দেখেন এই বরাবর আছে, তাহলে প্রকৃতপক্ষে ওই ঘড়ির কাঁটার অবস্থান আসলে এই বরাবর। তাহলে আপনি যদি, কারণ কারণ জিনিসটা জিনিসটা হচ্ছে এরকম যে এই, আবার যদি আপনি দেখেন যে কোনো একটা ঘড়ির কাঁটা এই বরাবর বা এই বরাবর আছে, তখন কিন্তু আর চেঞ্জ হবে না। কেন? কারণ জিনিসটার পার্শ্ব বিকৃতি ঘটে। এই পাশে যতটুকু উপরে আছে, এই পাশে জাস্ট মানে সেম ভাবে করে আপনি এই জিনিসটাকে এই পাশে যদি নিয়ে আসেন, মানে এটাকে যদি আপনি ফোল্ডিং করায় দেন, তাহলে যেই জায়গায় যাবে সেই জায়গায় যাবে আর কি। আয়নার কাহিনী হচ্ছে এটা। কিন্তু এই বরাবর বা এই বরাবর থাকলে আপনি যদি ফোল্ডিং করেন, ফোল্ডিং করলে তো আসলে চেঞ্জ হবে না। কথাটা কি বুঝি নেই? কথাটা কি বুঝতে পারছি কাহিনীটা? তো সেই জন্য যদি যদি আমরা যদি চিন্তা করি যে আয়নাতে, আয়নাতে যদি আমরা চিন্তা করি যে আয়নায় আমি দেখলাম 10টা 30, বলেন তো 10টা 30 যদি লেখা থাকতো, এটা 9টা 30-এর জায়গায় যদি 10টা 30 যদি আমরা দেখি, তাহলে প্রকৃতপক্ষে কয়টা দেখতাম? এটা বলেন দেখি সবাই, অ্যান্সার দেন। যদি আমরা দেখতাম আয়নার মধ্যে 10টা 30, তাহলে প্রকৃতপক্ষে কত? 10টা 30 মানে কি? আয়নাতে আমি দেখছি 10 আর 11-র মাঝখানে। এই 10 আর 11-র মাঝখানে মানে কি? এখানে 12, এখানে আছে 1, এখানে 2, এটা 1 আর 2-এর মাঝখানে হইতো। তাহলে 10টা 30 আমি দেখছি মানে হচ্ছে 1টা 30 আমি দেখবো। ক্লিয়ার? বুঝেছি? হ্যাঁ, আয়নায় শুধু পার্শ্ব পরিবর্তন ঘটে। পার্শ্ব পরিবর্তন মানে এই জিনিসটা মানে এইখানেও কিন্তু প্রযোজ্য। এই যে দেখেন, আপনাদের আপনাদের কাহিনীটা বলি। যেমন আয়নাতে আপনি যদি এরকম একটা দাগ দেন, আয়নাতেও আপনি এরকমই দাগ পাবেন। ঠিক আছে? আয়নাতে। কিন্তু আপনি যদি আয়নার মধ্যে এইটার এই পাশে দাগ দেন, তাহলে পার্শ্ব যেহেতু বিকৃতি ঘটে, আয়নাতে আপনি এইটাকে এইরকম দেখতে পাবেন। দেখেন মানে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন এই এই কাহিনীতে। মনে করেন আপনি যদি এই বরাবর একটা দাগ দেন, আয়নার মধ্যে আপনি এই বরাবর দেখতে পাবেন, কিন্তু এই বরাবর দিলে কিন্তু এই বরাবরই দেখতে পাবেন। আচ্ছা, আপনি যদি আরেকটা এই বরাবর দেন, তাহলে এই বরাবর, মানে এফ কে আপনি এরকম দেখতে পাবেন। আবার ই কে কি দেখতে পারবেন? এরকম দিলে ইটা এরকম দেখতে পাবেন। যেহেতু পার্শ্ব বিকৃতি ঘটে, এটা ডান পাশে দিলে এটা বাম পাশে যাবে। গেল। আবার আপনি দেখেন এই সোজা না হয়ে যদি আমি একটু বাঁকা দিই,
আমি যদি এরকম করে বাঁকা দিই, বাঁকা বাঁকা দিলাম, তাহলে বাঁকা লাইনটা এখানে কিরকম আসবে, বাঁকা লাইনটা এরকম আসবে। মানে এটা ডান দিকে বাঁকা ছিল, এটা বাম দিকে বাঁকা ছিল, এটা ডান দিকে বাঁকা হবে। সেই জন্য আমি যদি এই জায়গায় ধরেন আমি আমি যদি এই জায়গায় এম লিখি, মনে করেন এন লিখলাম, এই জায়গায় আমি যদি এন লিখি, তাহলে এই দাগটা মানে এই দুইটা লাইনের কিন্তু কোনো চেঞ্জ নাই। যে এইটা যেহেতু এই লাইনটা এই বরাবর না হয়ে, আমি বলছি যে এই লাইন হইলে এটা এই পাশে এই লাইন হবে, তার মানে এই এনটা কিন্তু এরকম হয়ে যায়। কথা কি বুঝছেন আপনারা? মানে সবসময় পার্শ্ব বিকৃতি ঘটবে। মানে এই লাইনটা যেহেতু ডান দিকে বাঁকানো ছিল, এটা হবে বাম দিকে বাঁকানো। কিন্তু এই সোজা বরাবর যেই লাইনগুলো আছে, সোজা বরাবরই থাকবে। তাহলে সোজা বরাবর যেই যেই অক্ষরগুলো আছে তাদের কিন্তু কখনো কোনো চেঞ্জ হবে না। সোজা বরাবর যে অক্ষরগুলো আছে, যেমন আমি যদি বলি টি, দেখেন টি, আবার এইটা এই সোজা, তাহলে এইটা তো গোটাটাই পাইছে। এ যেহেতু এইটা টোটালটা আছে, তাহলে টি এর এইটা তো এরকমই থাকবে। আবার এইটা টোটালটা এইটাকে মাঝখানে রেখে দুই পাশে আছে, তাই টি এর কোনো আয়নায় দেখলে টি আমি দেখবো, কোনো কাহিনী নাই। কিন্তু টি এর জায়গায় আমি যদি এল দেই, এল, এলটা এই জায়গায় ডান পাশে ছিল, এটা কিন্তু এই পাশে বাম পাশে চলে আসবে। যদি আয়নায় দেখি তাহলে কিন্তু এরকম হয়ে যাবে এলটা, কারণ এটা ডান পাশে থাকলে এটা বাম পাশে। কিন্তু এখানে কিন্তু দুই পাশে যেহেতু আছে, তাই এর কোনো চেঞ্জ হয় না। আবার ও এর কথা যদি বলি, ও ও মানে তো এই চারপাশে এই এই কাহিনীটা। আপনি এটাকে আপনি পার্শ্ব বিকৃতি করলে এইটা, এই পাশেরটা যদি এই পাশে আসে, এই উপরেরটা যদি মানে আপনার ডান পাশেরটা বাম পাশে আসে, আলটিমেটলি ও কিন্তু ওই থাকবে, ও এরও কোনো চেঞ্জ হবে না। ও এর পার্শ্ব বিকৃতি ঘটাইলে সেমই থাকে। ও এর যদি পার্শ্ব বিকৃতি ঘটান। কিন্তু আমি যদি একটা একটা বলি যে এম, এম কে আমি আনবো, হ্যাঁ এম কে আনলাম, তাহলে একটা জিনিস দেখেন, এম কে পার্শ্ব বিকৃতি ঘটাইলে কিরকম হইতে পারে। আপনি এখন চিন্তা করতেছেন এইটার পার্শ্ব বিকৃতি ঘটাইলে কিন্তু এরকম হয়, আবার এইটার পার্শ্ব বিকৃতি ঘটাইলে এরকম হয়। তাই এম কে কিন্তু পরিবর্তন করলে এম 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 কিন্তু এরকমই হবে, মানে আলাদা কিছু হবে না। কিন্তু এন এর বেলা কাহিনীটা কিন্তু ভিন্ন হয়েছে, কারণ এন এর বেলা এইটার পার্শ্ব বিকৃতি ঘটাইলে এই টাইপের হয়, কারণ এটা ডান দিকে ছিল, এটা বাম দিকে হবে, তখন কিন্তু এন এর বেলা এরকম হয়ে যাচ্ছে এনটা। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা যদি বুঝে যাই তাহলে আর কোনো ভেজাল নাই, এটা পরবর্তীতে কাজে দিবে আর কি। মানে তাড়াতাড়ি করার জন্য কাজে দিবে। আর আরেকটা তো নিয়ম বলছি, এই যে দেখেন, বলছে প্রদত্ত চিত্রে কোনটি আয়নার প্রতিফলন। আচ্ছা, এখানে অপশন ক খ গ ঘ, কোনটা আয়নায় প্রতিফলন হয়ে কোনটা হয়েছে, 36তম বিসিএস এ আসছে। আচ্ছা, সিক্স এরটা আয়নায় প্রতিফলন কি হবে, দেখেন এই বরাবর আছে আপনার, এইটা বাম পাশ দিয়ে মুড়ানো, এটাই ডান পাশ দিয়ে মুড়ায়, এরকম হবে। কখনো উল্টায় টুল্টায় তো যাবে না। এইটা তো নিচে ছিল উপরে চলে যাবে গোলটা, তা তো না। এই গোলটা এখন এখন ছিল এই জিনিসের ডান পাশে, এইটা এখন আসবে বাম পাশে, একের মতো জিনিসটা হবে। একের মতো কোনটা আছে, খ আছে, তবে খ নাম্বার হবে অ্যান্সার। বুঝেছি? মানে আমাদের জাস্ট এই দাগের ডান পাশে ছিল, এখন এই দাগের বাম পাশে আসবে, বিষয়টা হচ্ছে এরকম। আর এইটা এই দিক দিয়ে ঘুরানো ছিল, এটা এই দিক দিয়ে ঘুরানো হবে, আর কিছু না। এটা উল্টা উল্টি হওয়ার কোনো কাহিনী নেই। ক্লিয়ার কিনা? তবে আমি আবার বলতেছি, ওই যে সিস্টেমটা তো আমি শিখাই দিছি। সিস্টেমটা হচ্ছে আপনি দাবায় যদি লিখেন, ওই পেজের মধ্যে মানে একটু দাবায় যদি 6 লেখেন, তাহলে আপনি উল্টা পাশ দিয়ে দেখবেন যে এরকমই দেখাচ্ছে। সবাই কি বুঝেছেন? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, এখানে বলছে প্রথমটা, আবার বলবেন প্লিজ। আচ্ছা, কামরুজ্জামান ভাই বলছে প্রথমটা আরেকবার বলতে। আচ্ছা, প্রথমটা বলে দিচ্ছি আরেকবার, হ্যাঁ। প্রথমটা ছিল ইয়ে, এই রিলেশন। আমি কি বলছিলাম, রিলেশনটার মানে এই জিনিসটা, এই আর্টটা দিয়ে শুরু করতে হবে। মানে এইখানে যেটা বামে বামে আছে, সর্ববামে, এটা যাবে সর্বডানে, কারণ পার্শ্ব বিকৃতি যেহেতু ঘটে, বাম আর ডানটা চেঞ্জ হবে। এই টানটা এই লেখাটার ডানে ছিল, দেখেন এই টানটা ছিল সবার বামে, তার মানে এই টানটা থাকবে ডানে। আর এই লেখাটা, এই আর্টটা হবে এরকম করে। এই টানটা যেহেতু এই বরাবর ছিল, এই টানটা এই বরাবর হবে। কথাটা হচ্ছে এরকম। ইটাকে যদি লেখেন এবার, মানে আপনি তার ডানে ছিল এটা, তার মানে এর বামে থাকবে এটা, ডান আর বাম চেঞ্জ হবে। ইয়ের বিষয়টা যদি চিন্তা করি, যে এই সোজা দাগ তো সোজা দাগই থাকবে, এই সোজা দাগে সবগুলো ছিল ডান পাশে, এখন হবে সবগুলো বাম পাশে, এরকম আর কি। এই আরই চেক করলেই হয়ে যাচ্ছে এই অবস্থায়। আচ্ছা, আরই এলটা চেক করি যদি, এলটা হচ্ছে সোজা, আর এই সোজা টানের ডান পাশে ছিল, এখন সোজা টানের বাম পাশে হবে। এই আরইএল চেক করলেই হয়ে যায় যে এই যে আরইএল একমাত্র এইটাতেই মিলছে। এখানে ওই এলটা কিন্তু উল্টা পাশে উল্টে নাই, তার মানে এইখানে তো আরই মিলে নাই, এখানে এন সবার সামনে আসছে, তার মানে ক নাম্বারটা অ্যান্সার হবে। এটাই বুঝিয়েছিলাম 1 নম্বরে। কামরুজ্জামান ভাই বুঝেছেন? ক্লিয়ার?
ওকে, এখন বলছে যে আয়নায় প্রতিফলনের ক্ষেত্রে এটা দুইবার আসছে, এটা দুইবার আসছে। আয়নায় প্রতিফলনের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটি পরিবর্তিত হবে না? তাহলে দেখেন টি তো পরিবর্তন হয় না, পি কিন্তু পরিবর্তন হবে, কারণ পি টানের এই পাশে ছিল, তার মানে এই যে এই গোলটা, তার মানে এখন এই পাশে হবে, পি কিন্তু পরিবর্তন হয়। ওটিপি কে যদি পরিবর্তন করি তাহলে ওটা সামনে আসবে, তারপরে পি আসবে, তারপরে কিন্তু টি আসবে। ওকে, আচ্ছা এরকম হবে, তার মানে পরিবর্তন হইলো। কোনটা পরিবর্তন হবে না সেটা জিজ্ঞেস করছে। আপনি যদি নুনকে বলেন, আমি বলছি এনটা তো অবশ্যই পরিবর্তন হবে, এই এনটাকে যদি সামনে লিখি তাহলে কিন্তু এই এন হবে, এরকম হয়, আর এরকম এন হবে, তাহলে এনটা তো পরিবর্তন হয়ে গেল, এনটা এই যে এরকম পরিবর্তন হয়ে গেল, তাহলে এনও পরিবর্তন হবে। এসটা, এই যে দেখেন এসটা ঘুরতে আছে এরকম, এস কিন্তু পরিবর্তন হয়ে হবে এরকম, এসও এস এরকম পরিবর্তন হবে। তার মানে ও আর টি তো পরিবর্তন হয় না, তার মানে ওটাকে যদি আপনি সামনে লেখেন, তারপরে টিটাকে যদি সামনে লেখেন, অটোই কিন্তু থাকবে, আলটিমেটলি ঘ নাম্বারটা হবে অ্যান্সার। এটা কি বুঝেছি? আমরা সবাই কি বুঝেছি যে ঘ নাম্বারটা যে অ্যান্সার হবে? কারণ অটো এই দিক দিয়ে ওটাকে যদি সামনে রাখেন, টিটাকে লিখলে টি রকমের থাকবে এইটি, তারপরে এই ওটাকে যদি লেখেন অটোই থাকবে, তার মানে ঘ নাম্বারটা অ্যান্সার হবে। ক্লিয়ার? আমরা এটা দুইবার আসছে, ঠিক আছে? ওকে, আচ্ছা এখানে এখানে বলছে যে আয়না থেকে 2 ফুট দূরে দাঁড়িয়ে আয়নাতে আপনার প্রতিবিম্ব কত দূরে দেখা যাবে। এটা হচ্ছে আপনি সবসময় মনে রাখবেন, যদি একটা আয়না থাকে সেটাকে বলে সমতল দর্পণ। আয়নাকে কি বলে? সমতল দর্পণ। আয়না হচ্ছে এক প্রকারের সমতল দর্পণ, এই কথাটা বিজ্ঞানের মধ্যেও আসতে পারে, সমতল দর্পণ। সমতল দর্পণে আপনি যত দূরে থাকবেন তত দূরে প্রতিবিম্ব গঠন হয় সমতল দর্পণে। হ্যাঁ, উত্তল দর্পণ এবং অবতল দর্পণে জিনিসটা চেঞ্জ হয় আর কি, কিন্তু সমতল দর্পণে যত দূরে থাকবেন তত দূরেই আপনার দর্পণ গঠিত হবে। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে 2 ফুট। এটা এটা তো খুবই সহজ কথা, যে আর কিছু বলে দেওয়া নেই, দুই দুই হবে, এটা নিয়ে মানে এটা সবাই পারে, এটা এটা না পারার, যদিও সমতল দর্পণ সম্পর্কে ধারণা কারো না থাকলেও এই আয়না সম্পর্কে একটা বলে দিলে এটাই পারে। আচ্ছা, এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা প্রথমটা হচ্ছে আর, তারপরে আছে ই, তারপরে আছে এল, তারপরে আছে এ, তারপরে টি, তারপরে আই, তারপরে ও, তারপরে এন। তার মানে এইটা অ্যাকচুয়ালি রিলেশন, তার মানে এটা খ নাম্বারটা সঠিক, তাই না? এটা বলছে যে নিচের আয়নায় নিচের আয়নায় কোন শব্দটির প্রতিফলন, মানে এই যে আয়নায় যে শব্দটা আছে সেটা কোন শব্দের প্রতিফলন, এটা অ্যাকচুয়ালি আর, তারপরে আসতেছে ই, তারপরে এটা তো এল, তারপরে এটা হচ্ছে এ, তারপরে এটা টি, তারপরে এটা আই, তারপরে ও এ, রিলেশন। ক্লিয়ার? আমরা সবাই বুঝেছি? ক্লিয়ার? ওকে, এরপরে এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে স্ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিক কি রকমের কি রকমের থাকে। স্ক্রু আর ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিক হচ্ছে একই দিকে। এই কথাটার অর্থ হচ্ছে, আপনি একটা স্ক্রুকে আপনি যদি মানে প্যাচ দিতে চান, মানে স্ক্রুতে আপনি যদি মানে লক করতে চান তাহলে কি তাকে আমাকে ডান দিকে ঘুরাইতে হবে। এই ডান দিকে ঘুরানো মানে একটা ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? এই ডান পাশ দিয়ে এরকম করেই ঘুরে, এই পাশ বরাবরই ঘুরে, এই পাশ বরাবর ঘুরে। যেহেতু একটা স্ক্রুকে এই বরাবর ঘুরাইতে হয়, আবার ঘড়ির কাঁটাও ডান পাশ দিয়ে এইভাবে করে করে ঘুরে, তার মানে একই দিকে। ঘড়ির কাঁটার এবং হচ্ছে স্ক্রুর ঘূর্ণনের দিক হচ্ছে একই রকম, মানে একই দিক বরাবর আসলে থাকে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার এবার একটা কোশ্চেন দেখেন। এবার বলছে যে একটি মোটা ও একটি চিকন, একটি মোটা ও একটি চিকন, হ্যাঁ, একটি মোটা ও একটি চিকন স্ক্রুড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রুকে কার্ডবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে? প্রথম প্রথম যেই মানে অপশনটা যেটা দেওয়া আছে সেই অপশনটা হচ্ছে মোটা মোটা হাতলের ড্রাইভারকে বেশিবার ঘোরাতে হবে, চিকন হাতলের ড্রাইভারকে বেশিবার ঘোরাতে হবে, দুটোকেই সমান সংখ্যক বার ঘোরাতে হবে, নাকি কোনোটিই নয়? এটার অ্যান্সার কি হতে পারে? কে বলতে পারবেন? এটার অ্যান্সার কি হতে পারে? এটার অ্যান্সার কি হবে? অবশ্যই
মোটা হাতল যেটা যেটা মোটা হাতল তাকে আপনি আপনি একটা দেখেন, একটা একটা স্ক্রু ড্রাইভার দিয়েছেন, একটা মোটা ইয়া দিয়ে একই মাপের দুটি স্ক্রুকে, মানে মাপটা হচ্ছে একই মাপের দুইটা স্ক্রুকে আপনি আহ মানে ঘুরাবেন, কি হইতে পারে? সবাই অ্যান্সার দেন, সবাই অ্যান্সার দেওয়া শেষ করেন, তারপর আমি বলতেছি। একজন বলছে ক, একজন বলছে খ, একজন বলছে গ। বাহ, তিনটা অ্যান্সার আসছে পরপর। ডি কেমনে অ্যান্সার হয়? ডি মানে কোনোটি নয়, কেমনে অ্যান্সার হয়? হয় হয় ছোটটাকে মানে বেশিবার ঘুরাইতে হবে, বা বড়টাকে বেশিবার ঘুরাইতে হবে, বা মানে দুইটাই দুইটাকেই সমান সংখ্যক বার ঘোরাতে হবে। এইটা ম্যাক্সিমাম জায়গায় ভুল অ্যান্সার দেওয়া আছে, ম্যাক্সিমাম বইয়ের মধ্যে, অনেক বইয়ের মধ্যে আমি দেখেছি এটার ভুল অ্যান্সার। এটার অ্যাকচুয়াল হবে দুটিকেই সমান সংখ্যক বার ঘোরাতে হবে, যেহেতু স্ক্রু দুইটা সমান, যেহেতু এই একটা মোটা আর চিকন হাতলওয়ালা হোক, কিন্তু স্ক্রুর পরিমাপ যেহেতু সমান, হাতলটা যদি মোটা হয় এর সাথে আসলে আপনার কত বার ঘোরাতে হবে এটার বিষয়টা আপনার আসলে ডিপেন্ড করতেছে না, কারণ আপনি যখন স্ক্রুর পরিমাণটা যেহেতু সমান, ঠিক আছে, স্ক্রুর পরিমাণটা যেহেতু সমান, এটার অ্যান্সার হবে সি, দুটিকে সমান সংখ্যক বার ঘোরাতে হবে। আচ্ছা, ওকে। এখানে এখানে বি বি হইতো যদি, যদি একটা সরু স্ক্রু হইতো আর একটা যদি মোটা স্ক্রু হইতো, এটার ঘাট গুলা যদি সমান বা অসমান হইতো, দুই একটা বইয়ে এটা ভুল অ্যান্সার দেয়া আছে। হ্যাঁ, আমি প্রতিটা গাইডের মধ্যে কিন্তু এইটার অ্যান্সার অ্যান্সার কিন্তু মানে আমি দেখেছি যে এটার অ্যান্সার কিন্তু ক দেওয়া। এটা নিয়ে আমি একটু কথাটা বলি, যখন 37তম বিসিএস হয় এটা নিয়ে আমাদের অনেকবার আলোচনা পর্যালোচনা হয়েছিল। এটা অনেকেই এইটাকে অ্যান্সার অ্যান্সার দেয় আর কি, অনেকে এইটার অ্যান্সার পিছনে দেওয়ার পিছনে কারণ, এইটার অ্যান্সার দেওয়ার পিছনে কিন্তু একটা কারণ আছে। এই অ্যান্সারটা দেওয়ার পিছনে কারণ, এটা একটা লিভারের একটা নীতি আছে, যেটা যত মোটা হবে, মানে এই মোটাকে কম বার ঘোরাতে হবে আর সরুকে বেশিবার ঘোরাতে হবে। এই নীতিটা এখানে প্রযোজ্য হবে না। দেখেন যে দুটা স্ক্রুই পরিমাপ হচ্ছে সমান, সমান গভীরতায় আপনাকে আপনার হাত, এই যে দেখেন, এই যে স্ক্রু ড্রাইভারের একটি মোটা এবং চিকন হাতওয়ালা হাতওয়ালা স্ক্রু ড্রাইভার বলেছে, হাতওয়ালা স্ক্রু ড্রাইভার মোটা হোক আর চিকন হোক, আপনাকে কতবার ঘুরাতে হবে, ঘুরানোর পরিমাণটা কিন্তু অবশ্যই সমানই থাকবে, কত সংখ্যক বার ঘুরাতে হবে। মানে এটা জাস্ট মানে ওই ওরা যে লজিকটা দেওয়ার চেষ্টা করে এটা আসলে ভ্যালিড না। গ নাম্বারটাই সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে। কোনো একটি নৌকাকে, আপনারা তো জানেন মনে হয় যে প্রতিবার বিসিএস পরীক্ষা হয়, আর মানে ওই কনফিউজিং কোশ্চেনের পরিমাণটা আসে, এবং মানে যতদিন পর্যন্ত রেজাল্ট দেয় না ততদিন পর্যন্ত এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে, কনফিউজিং প্রশ্ন নিয়ে মানে একের পর এক চলতে থাকে। হ্যাঁ, কনফিউজিং কোশ্চেনের অ্যান্সার। তো সবসময় মনে রাখবেন যে কনফিউজিং কোশ্চেন, কালকে আমি কিছু আপনাদেরকে পরামর্শ দিব কি করবেন, কিভাবে করে আসলে পরীক্ষাটাতে অ্যাটেন্ড করবেন। কালকে আমি আর আমি গ্রুপে জানাই দিব যে কখন কালকে আমি ওই লাইভটা করাবো। হয়তো বা আপনাদের গ্রুপেও হতে পারে বা ফেসবুক বা ইউটিউবে হতে পারে। আমি একটু ডিসিশন নেবো, আমি নিজে থেকে একটা ডিসিশন নেবো যে কি করব আমি। ঠিক আছে, ওকে। আহ বলছি বলছে যে কোন নৌকাকে বেশি গতিতে চালাতে হলে বইটা ব্যবহার করতে হবে, যে এটা সামনের দিকে পিছনের দিকে কি কি অবস্থা, মানে এটার। আচ্ছা, আমরা কি পরের দিকে চলে আসছি নাকি এটা? থামেন তো এক সেকেন্ড। আচ্ছা, হুম, হ্যাঁ বলেন দেখি এটার অ্যান্সার কি হবে?
এটার অ্যান্সার অবশ্যই পিছনে। ভেরি গুড। এটা তো জেনারেল নলেজ যে একটা নৌকাকে যদি বেশি গতিতেই টানতে হয় তাহলে অবশ্যই বইটাকে পিছনের দিকে ব্যবহার করতে হবে। ওকে, ঠিক আছে, পিছনের দিকে। জেনারেল নলেজ, এটা সবাই পারছে। ডান পাশে বা বাম পাশের সাথে কিছু নাই। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে কোনো কিছু, আপনি বলেন তো, কোনো কিছু ঠেলে নিয়ে যাওয়া সহজ? মনে করেন একটা জিনিসকে ঠেলে নিয়ে যাওয়া সহজ নাকি টান দিয়ে নিয়ে যাওয়া সহজ? ঠেলা ঠেলা সহজ নাকি টানা সহজ বলেন? কোনো জিনিস ঠেলে নিয়ে যাওয়া সহজ নাকি টেনে নিয়ে যাওয়া সহজ, কোনটা? বলেন, তাড়াতাড়ি বলেন। ঠালা মানে ঠেলা সহজ নাকি টানা সহজ, কোনটা? একজন বলছে টানা সহজ, আরেকজন বলছে ঠেলা সহজ। আচ্ছা, আচ্ছা, এটার অ্যান্সারটা হচ্ছে পৃথিবীর কোনো কিছুর বস্তুকে, এই যে দেখেন, এটার যে এটা একটা ফিজিক্সের প্রশ্ন, মানে ফিজিক্সেই এই জিনিসটা আছে। আপনি যদি কোনো জিনিসকে ঠেলা দেন, তো ঠেলা দিলে যেই জিনিসটা হয়, আপনি যখন ঠেলা দিতে যাচ্ছেন, একে এই পাশে মনে করেন যে আপনি ঠেলাটা দিচ্ছেন, বা মানে যে কোনো রোলারকে বা নন রোলার, যেরকম করেই আপনি ধরেন যে একটা রোলার রোলার আছে, এই জিনিসটা যদি আমি বলি, তো এইটাকে আপনি এই বরাবর একটা বল দিচ্ছেন, মনে করেন এখানে আপনি দাঁড়ায় আছেন, এই বরাবর একটা বল দিচ্ছেন, এই সামনের দিকে আগায় যাচ্ছে। এই বরাবর বল দিলে এই মাটির দিকে একটা ঘর্ষণ বলের একটা উদ্ভব ঘটে, মানে একটা কম্পোনেন্ট ঘর্ষণ বলের কাজ করে। সেই জন্য এইটা কম কম মানে এইটা আপনার জন্য এটা এটা টাফ হয়ে যায়, কারণ মাটির সাথে ঘর্ষণটা বেশি খায়। কিন্তু আপনি যদি একটা জিনিসকে, রোলারকে যদি টান দেন মানে কারণ এই বরাবর টানতেছেন, তাহলে হয় কি, এটা একটু মাটির থেকে আলগা হওয়ার প্রবণতা থাকে এবং সেটা উপরের দিকে আসাটাও তাড়াতাড়ি হয়। সেজন্য কোনো জিনিস টানাটা বেশি সহজ, মানে ঠেলা দিতে যেয়ে দেখবেন যে এটা মাটির সাথে দেবে যাওয়ার একটা চান্স থাকে, টানা দিতে যেয়ে এটা একটু উপরে উপরে ভাব থাকে, সেজন্য যে কোনো জিনিস টানাটা সহজ। কিন্তু বলছে যে আহ, একজন নন রোলারকে দুইজন ব্যক্তিকে টেনে নেয়, একজন ব্যক্তি ঠেলে নেয়, কার বেশি কষ্ট হবে? তাহলে অবশ্যই ঠেলা ব্যক্তির বেশি কষ্ট হবে, টানা ব্যক্তির কিন্তু কম কষ্ট হবে। টানা হচ্ছে বেশি, টানা সহজ ঠেলার চেয়ে, তার মানে ঠেলা ব্যক্তির বেশি কষ্ট হবে। ক্লিয়ার আমরা? হ্যাঁ, মানে এটার নাম হচ্ছে ঘর্ষণ বল। এটা, এই জিনিসটাও আমি একটু বলে দিলাম কারণ এটাও আপনার মানে বিজ্ঞানে আসতে পারে, যে মানে একটা জিনিসকে যদি আপনি ঠেলা দেন, তাহলে হয় কি, এটার ঘর্ষণ বলটা বেড়ে যায়, মানে ঘর্ষণ বল মানে এই যে যেটার উপর দিয়ে যাচ্ছে তার উপরে লেগে যাওয়ার প্রবণতাটা খুব বেশি থাকে। কিন্তু টান দিলে এইটা থেকে উপরে উঠে চলার প্রবণতাটা বেশি থাকে, তাই টানাটা সহজ আর কি ঠেলার চেয়ে। সেজন্য ঠেলা ব্যক্তির বেশি কষ্ট হবে। ক্লিয়ার আমরা? বুঝেছি? হুম, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটা একটা লিভারের মূলনীতি। লিভারের মূলনীতি হচ্ছে মানে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, মনে করেন এই যে লিভার বলতে এটা, এই জিনিসটার হচ্ছে একটা মূলনীতি। এখানে এখানে কি বলেছে, ভারসাম্য রক্ষা করতে গিয়ে বাম পাশের দিকে কত ওজন দিতে হবে, বাম পাশের দিকে কত ওজন দিতে হবে, মানে এই জায়গাটাতে কত ওজন দিতে হবে। ওকে, তা লিভারের যে মূলনীতি সেটা হচ্ছে, যে কোনো একটা জায়গায় মনে করেন এইটাকে ভারসাম্য যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে এই দিকে একটা, ওই যে আমরা আমরা কাঁধের মধ্যে নেই না, কাঁধের মধ্যে যদি নেই, তাহলে এই পাশে একটা নিছি, মনে করেন এইখানে কোনো একটা বস্তু নিছি, এইদিকে যদি আমি ভারসাম্য ক্রিয়েট করতে চাই, তাহলে সবসময় মনে রাখতে হবে বল গুণন বল বাহুর দৈর্ঘ্য এবং ভার গুণন ভর বাহুর দৈর্ঘ্য। এরকম মনে করেন এই বাহুটা, এইখানে যে বলটা আছে এই বলের সাথে এইটুক ডিস্টেন্স, এবং এইখানে যতটুক কেজি আছে তার সাথে এইটুক ডিস্টেন্স, এই দুটার গুণফল দুটা সমান হবে সবসময়। মানেটা কি দেখেন, এইখানে যদি আমি এক্স কেজি রাখি, তাহলে এক্স কেজির সাথে যদি আমি মানে এক্স কেজির সাথে যদি আমি 3 গুণ করি, এই এইখানে যে 6 কেজি আছে 6 কেজির সাথে 4 গুণ হবে, এই দুটা মান সবসময় সমান হবে। তার মানে 4 6 24, যে তার মানে এক্স এর মান আসবে হচ্ছে 24কে 3 দিয়ে ভাগ করলে 8 কেজি, তার মানে 8 কেজি এখানে রাখতে হবে। কথাটা কি বুঝি নাই? মানে এইখানে যেই কেজিটা রাখবেন, যত কেজি রাখবো, তার সাথে এই যে মিডিল, মানে যেই যেই পয়েন্টে এখানে এখানে ইয়ে দেওয়া আছে, মানে আপনার একটা লিভার দেওয়া আছে, হ্যাঁ, মানে এইখানে মানে কি বলে ঢোকা দেওয়া আছে যেটা, ওইটুকের যে ডিস্টেন্সটা, মানে যত কেজি রাখবো এবং তার সাথে এইটুকের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার গুণফলটা, এবং এইখানে যত কেজি রাখবো তার সাথে এইটুক যে ডিস্টেন্সটা, এই দুটার ডিস্টেন্স, মানে এই দুটার গুণফলটা সবসময় সমান থাকবে। তাহলে এইখানে যদি আমি এক্স কেজি রাখি, মানে আমার এখানে এমনিই বোঝা যাচ্ছে
এখানে যেহেতু 4 6 24 কেজি আছে, তার মানে 3-এর সাথে 8 গুণ করলে 24 হবে, তার মানে এখানে 8 কেজি রাখতে হবে। কথা কি বোঝা গেছে? মানে নীতিটা কি বোঝা গেছে কিনা, নীতিটা বুঝছেন কিনা? যেমন আপনাকে আপনাকে আমি বলতে পারি যে এরকম, ধরেন আপনি একটা বোঝা নিয়ে আপনি হাঁটতেছেন, বোঝা নিয়ে হাঁটতেছেন, তাহলে ওই যে আহ, মনে করেন আপনার কাঁধে এরকম দুইটা পাল্লাতে 2 রকমের জিনিস আছে। একটাতে মনে করেন 20 কেজির জিনিস আছে, এখানে এই আপনার এটা কাঁধ, এটা হচ্ছে আপনার কাঁধ, কাঁধের মধ্যে নিয়েছেন, কাঁধের মধ্যে নিয়েছেন কাঁধ, হ্যাঁ, কাঁধের মধ্যে নিয়েছেন। এইটা এটা হচ্ছে কাঁধ আপনার, আর এইটা মনে করেন 2 মিটার ডিস্টেন্সে আছে। তাহলে আপনাকে আমি যদি বলি যে এইটা এখান থেকে মনে করেন 6 মিটার ডিস্টেন্সে আছে, তাহলে এইটাকে আপনার কাঁধে যদি এটা ভারসাম্য ক্রিয়েট করতে হয়, এখানে কতটুকু জিনিস আপনাকে নিতে হবে, হ্যাঁ, কতটুকু জিনিস আপনাকে নিতে হবে, কতটুকু জিনিস নিলে এটা ভারসাম্যে থাকবে। তো অ্যান্সার হচ্ছে এখানে যেহেতু ছয় ছয় মিটার আছে, আচ্ছা এখানে 6 মিটার, তো এটা 8 মিটার করে দিলাম, এটা 8 মিটার আছে, ধরেন এটা 8 মিটার। তাহলে আমি এখানে বলতে পারি যে এই পাশে যে বল ইন্টু মানে এই পাশে যে ভরটা আছে, ভরের সাথে যদি আমি এটা গুণ করি, তাহলে 2 মিটার গুণ করি, এই পাশে আছে 40, তার মানে এই পাশেও এখানে যত কেজি দিব তার সাথে এই 8 গুণ করলে আমাদের 40 হইতে হবে। তার মানে এখানে আমাকে 5 কেজি দিলে এটা ভারসাম্যে থাকবে। কথা কি বোঝা গেছে? বুঝছেন কিনা? ক্লিয়ার? মানে আপনার এখান থেকে কি বুঝলেন, যে যেই পাশে যেই পাশে যত বেশি কেজি থাকবে, আপনি ভারসাম্য ক্রিয়েট করার জন্য ওই পাশের দিকে আপনার কাঠটা দিলে বেটার আর কি, মানে বেশি ওজনের জিনিসটা কাছে কাছে রাখতে হবে। বল ইন্টু বল মানে এইটার সাথে এইটুকের ডিস্টেন্স ইকুয়াল হচ্ছে এইখানে যতটুকু কেজি রাখবো তার সাথে এইটার ডিস্টেন্স। ক্লিয়ার আমরা না? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা বিজ্ঞানেও আসতে পারে, কিন্তু এটা কিন্তু বিজ্ঞানেরও কোশ্চেন আর কি, বিজ্ঞানের কোশ্চেন। মানে অনেকটা আমরা বিজ্ঞান পড়তেছি বলা যায়, মানে মেকানিক্যাল রিজনিং এ মূলত বিজ্ঞানের জিনিস আসে, বিজ্ঞান টাইপের জিনিসগুলো আসে। তো মেকানিক্যাল রিজনিং এ বিজ্ঞানের জিনিস আসলেও আপনাদের যাতে সুবিধা হয়, আমি বিজ্ঞানের জিনিসগুলো কিছুটা পড়াই দিচ্ছি। এইগুলো বিজ্ঞানের জিনিস, এগুলো এগুলো মেকানিক্যাল রিজনিং এ যেটা আসছে। উঁচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে হলে কি করতে হবে, কি করতে হবে সেটা। উঁচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে হলে কি করতে হবে? তাহলে এটা কি করা যেতে পারে? 1 নাম্বার বলছে সামনের দিকে ঝুঁকতে হবে, হাঁটু হাঁটু কিছুটা ভাঁজ করতে হয়, গোড়ালি উপরের দিকে করতে হয়, গোড়ালি উঁচু করতে হয়। কোনটা? মানে সামনের দিকে তো অবশ্যই ঝুঁকতে হবে, হাঁটু তো অবশ্যই ভাঁজ করতে হবে, গোড়ালি উঁচুও করতে হবে, নাহলে উঁচু রাস্তার পাদদেশ থেকে আপনি আহ মানে উঠার সময় আপনাকে সবগুলাই করতে হবে। এখানকার অ্যান্সার হবে ঘ নাম্বার, এখানে সবগুলাই করতে হবে। আচ্ছা আপনাদেরকে একটা জিনিস এখন পর্যন্ত বলি, এখন পর্যন্ত দেখা গেছে যে বিসিএস ইতিহাসে, বিসিএস এর ইতিহাসে এবং যে কোনো ইতিহাসের মধ্যে বিসিএস ইতিহাসে বিশেষ করে, যদি অ্যান্সারের মধ্যে সবগুলো থাকে, যদি অ্যান্সারের মধ্যে সবগুলো থাকে, এখন পর্যন্ত সবগুলো অ্যান্সার হয় না, সেটা 1% অ্যান্সার থাকে। 99% কেসে অ্যান্সার হচ্ছে সবগুলো, যদি অপশনের মধ্যে সবগুলো অ্যান্সার থাকে। কথা কি বোঝা গেছে? অ্যান্সারের মধ্যে সবগুলো যদি অ্যান্সার থাকে 99% কেসে, শুধুমাত্র এই যে দেখা গেছে 38তম বিসিএস এর নৈতিকতার মধ্যে একটাতে সবগুলো ছিল না। তবে নৈতিকতার কোশ্চেনে এটা অবশ্য ভ্যালিড না, নৈতিকতার কোশ্চেন গুলা খুব মানে মানে ইয়া করে দাগাবেন আর কি, নৈতিকতার কোশ্চেন গুলা যেগুলো থাকবে, হ্যাঁ এগুলো একটু চিন্তা ভাবনা করে দাগাবেন। পারলে ওগুলা কি স্কিপ করা বেটার, যদি ভালো প্রিপারেশন না থাকে মূল্যবোধ নৈতিকতা স্কিপ করা বেটার, কারণ এখানে নেগেটিভ মার্ক অনেক বেশি আসে। ঠিক আছে, নৈতিকতা সুশাসনে মানে অনেক অনেক নেগেটিভ মার্কের কারণে ওই জায়গায় চান্স পাওয়া যায় না আর কি। আর সবচেয়ে বড় কথা কি, আপনাদেরকে একটা মানে পরামর্শ দিচ্ছি, এখন এটা তো বিজ্ঞানের জিনিস, এগুলার এটা বিজ্ঞানের বেশি আমি রাখি নাই এখানে, এটা আমি পরের পরের ইয়া স্লাইডে চলে যাব, এখানে আর বিজ্ঞানের বেশি রাখি নাই। ওকে, একটা আমি পরামর্শ দিই, এই কথাটা শুনেন আগে, সবাই মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে যে গোড়ালি উঁচু করতে, ওকে ঠিক আছে, এটা একটু চেক করেন, দেখেন সবাই সবাই মনোযোগ দেন। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা আহ মানে যখন
যখন এই যে পরীক্ষা আপনারা দিবেন, পরীক্ষা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করেন, আপনাদের যে পরীক্ষায় যদি চারটা অপশন করে থাকে, চারটা অপশন করে সাধারণত থাকে, চারটা অপশনের মধ্যে একটা সঠিক অ্যান্সার থাকে, তাই না? চারটা অপশনের মধ্যে একটা সঠিক অ্যান্সার থাকে। যে সকল পরীক্ষায় প্রতি চারটা ভুলের জন্য 1 মার্ক কাটা যায়, মানে 0.25 করে কাটা যায়, মানে 0.25 করে কাটা যায় ভুল হওয়ার জন্য, আর সঠিক হওয়ার জন্য 1 করে পাওয়া যায়। এরকম টাইপের পরীক্ষা আছে কি নাই? আপনাদের কিছু কিছু পরীক্ষা আছে না এরকম হয়? এরকম এরকম হয় কিনা? এরকম হয় না পরীক্ষা? এই রকমের পরীক্ষায় যত প্রকারের কনফিউজিং অ্যান্সার আপনি অবশ্যই দেখায় আসবেন, অবশ্যই 100% দেখায় আসবেন। মানে যেমন যেমন বিভিন্ন বিভিন্ন মানে ভর্তি পরীক্ষা যেমন ছিল আগে, ভর্তি পরীক্ষাগুলোতে এই এই কাহিনী হতো, প্রতিটা ভুলের জন্য 0.25 কাটা, কিন্তু অপশন হইতে হবে চারটা আর কি, চারটা অপশন যদি হয়, চারটা যদি অপশন হয়, চারটা অপশনে 0.25 করে কাটা এবং হুইলে 0.1, মানে চারটা ভুলের জন্য একটা। কনফিউজিং সব কোশ্চেনের অ্যান্সার করে দিয়ে আসবেন। কারণ কি, আপনি কনফিউজিং যদি অ্যান্সার করেন, প্রতি পাঁচটা কনফিউজিং কোশ্চেনে অ্যান্সার করছেন, পাঁচটার মধ্যে একটা লেগে গেছে, মানে মানুষজনের সমস্যা কি হয় জানেন? কোশ্চেন করে আসে, মানে ও কনফিউজিং এর অ্যান্সার করছে, ধরেন আপনি কনফিউজিং একটাও অ্যান্সার করেন নাই, আর আরেকজন কনফিউজিং অ্যান্সার করছে, মনে করেন ধরলাম যে একজন কনফিউজিং অ্যান্সার করছে 8টা, 8টা যদি কনফিউজিং কোশ্চেনের অ্যান্সার করে, আপনি চিন্তা করে দেখেন 8টার মধ্যে কি 2টা লাগবে না? 2টা কিন্তু লাগবেই। দুইটা দুইটা হলো কনফিউজিং, তো একবারে জানে না তা না, কনফিউজিং কোশ্চেন। আমি বলতেছি যে হ্যাঁ, মানে এটাও হইতে পারে ওটাও হইতে পারে, আমি একটু জানি না, তবে মনে হচ্ছে এটা হতে পারে, হ্যাঁ দিয়ে দিলাম, এটা আমি মনে হয় পড়ছি জীবনে একদিন। 2টা হলেও তো লাগবে। প্রতি 4টাতে একটা মার্ক কাটা যাবে, মানে আমি 8টা যে ভুল গেছে 8টা, আপনি যদি 8টাই অ্যান্সার না করতেন তাহলে আপনি মার্ক পাইতেন 0। যদি প্রতি প্রতি 0.25 করে যদি কাটা যায়, তাহলে 8টার মধ্যে 2টা হয়েছে, তার মানে আপনি পাইলেন +2। আর 6টা ভুল গেছে, 6টা ভুলের জন্য 0.25 করে কাটা, তাহলে 0.25 করে কাটা গেলে আপনার 3 মার্ক, মনে করেন আপনার 0.25 করে কাটা গেলে আপনার আসলে কত যাচ্ছে, যে 1.5 মার্ক চলে যাচ্ছে। তারপরও কিন্তু আপনার +1.5, মানে হাফ মার্ক আপনি বেশি পাচ্ছেন, মানে যে কোনোটাই দাগায় নাই, কিন্তু আপনি 8টা কনফিউজিং, মানে ও বলছে যে আমি 8টা কনফিউজ, এগুলো আমি দেখে আসছি, আর আপনি করছেন কি 8টাই আপনি দাগায় আসছেন, 8টাই দাগায় আসছেন, তার মধ্যে 2টা লেগে গেছে, তার মানে 2টা লেগে গেছে, এবং 2টার জন্য কিন্তু আপনি 0.5 উঠছে আগায় যাচ্ছেন। মানে 8টার বিষয় আসলে তো কনফিউজিং 8টা থাকে না, কনফিউজিং থাকে 20টার মতো, 25টার মতো। ওই 25টা যখন কনফিউজিং থাকবেন, আপনার এমনিতেই 6টা 7টা 8টা লাগে যাবে। মানে আমার কথা হচ্ছে এই জায়গায়, কিন্তু এটা বিসিএস এ করা যাবে না, এটা বিসিএস এ করা যাবে না। কেন? বিসিএস এ 2টাই একটার মার্ক কাটা, মানে 0.5 করে কাটা, 0.5 করে কাটা। তাহলে কি হবে, যদি আপনার 6টার মধ্যে 2টা, 8টার মধ্যে 2টা লাগে, তাহলে আপনার কি হবে, 8টার মধ্যে 2টা যদি লাগে, 2টার জন্য +2। আর আপনার যে 6টা ভুল হলো, 6টা ভুলের জন্য 6 × 0.5, মানে 3 মার্ক কাটা যাবে। তার মানে আপনি মাইনাস থাকবেন, -1-এ থাকবেন আর কি, যে কিছু দাগায় নাই তার চেয়ে আপনি 8টা কনফিউজিং অ্যান্সার দাগাইলে আপনি -1-এ থাকবেন। কথা কি বুঝা গেছে? কথা কি বুঝতে পারছেন? বিসিএস এ কিন্তু এই কাজ করা যাবে না যে কনফিউজিং অ্যান্সার আপনি দাগাবেন বারবার করে, কনফিউজিং অ্যান্সার কিন্তু বিসিএস এ দাগানো যাবে না। ক্লিয়ার? কারণ বিসিএস এ 0.5 করে কাটা, বিসিএস এ ভুলের জন্য 0.5 করে কাটা, কারণ প্রতি 2টার মধ্যে একটা লাগবে, এটার কোনো গ্যারান্টি নাই আর কি, প্রতি 2টা বা 3টার মধ্যে একটা লাগবে, এটা গ্যারান্টি নাই। তাই কনফিউজিং অ্যান্সার দাগানো যাবে না। তবে কনফিউশন যদি দুটির মধ্যে থাকে তাহলে দাগাবেন, দুটির মধ্যে থাকলে, দুটির মধ্যে থাকলে দাগাতে হবে, দুটির মধ্যে থাকলে, হ্যাঁ, দুটির মধ্যে যদি কনফিউশন থাকে দাগাতে হবে। তবে এখানে আরো একটা কথা আছে, ইদানিং কালের যে ট্রেন্ড চলতেছে, সেই ট্রেন্ড অনুসারে আপনাদের সবচেয়ে বড় আমি একটা কথা বলবো, যে প্রথম প্রথম যে কাজটা হবে, দ্রুত পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, দ্রুত দ্রুত পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনাদের টাইম ম্যানেজমেন্টের কারণে, টাইমের কারণে অনেকেই হয় কি, কোশ্চেন ঠিক মতো করে দেখারই সুযোগ পায় না, যে ও জানা কোশ্চেনও অনেকগুলা স্কিপ করে আসে। হিউজ স্পিডে পরীক্ষা দিবেন, মানে আপনি জাস্ট মানে কোনো চিন্তা ভাবনা নেই, আপনি প্রশ্ন পাইলেন 1 নাম্বার পারি, হ্যাঁ দাগাই দিলাম, 2 নাম্বার পারি দাগাই দিলাম, পারি না ছেড়ে আসলাম, তারপরে প্রশ্নে একটা গোল দাগ দিয়ে রাখলেন, 5 নাম্বার পারতেছি না, গোল দাগ দিয়ে রাখলেন প্রশ্নে, মানে পরে আপনি এটা ফেরত আসবেন যেটা যেটা গোল দাগ আছে প্রশ্নে। 7 নাম্বার একটু কনফিউশন, অ্যান্সার কি কোনটা, 2টার মধ্যে একটা কনফিউশন নাকি 3টার মধ্যে, আর মনেই পড়তেছে না, তাহলে এটা গোল দাগ দিয়ে রাখবো যে এটা এটা না। তা কনফিউশন যেটা, কনফিউশনকে গোল দাগ দিয়ে একটা টান দাগ দিয়ে রাখতে পারেন, যে কনফিউশনটা আরেকবার পরে চিন্তা করবেন, এটা পরে চিন্তা করবো আমি, যেটা গোল দাগ আছে সেটা আমি দাগাই নাই, আর যেটা গোল দাগ মানে এটা আমি কিছুই জানি না, এটাকে আমি রিভিউ করেও লাভ নাই। যেটা গোল দাগের পরে একটা টান থাকবে, সেটাকে আমি
আরেকবার রিভিউ করব, যদি আমি টাইম পাই আমি রিভিউ করব, টাইম যদি পাই। কিন্তু চেষ্টা করবেন একবারে কাহিনী শেষ করার জন্য, একবারে কাহিনী শেষ করার জন্য। মোটামুটি কনফিউশন নাই অ্যান্সার, কনফিউশন নাই অ্যান্সার, কনফিউশন নাই, ধুমায় মানে খুবই স্পিডে, স্পিড যাতে খুবই, মানে স্টুডেন্টের প্রবলেমটা কি, প্রথম 1 ঘন্টায় দাগায় হচ্ছে 60 থেকে 80টা, যারা আর কি চান্স না পাওয়ার একটা বড় কারণ। পরের পরের আধা ঘন্টায় দাগায় আরো মনে করেন 60 থেকে 80টা বা 60টা বা 70টা, হয়ে গেছে 130টা। এই তারপরে 30 মিনিটে, লাস্ট 30 মিনিটে যায় 70টা দাগাইতে চায়। 70টার মধ্যে কি আছে, অঙ্ক আছে, এই আছে সেই আছে, দাগাইতে পারে 20টা বা সামথিং, মানে কিছুই হয় না কিন্তু কাহিনী। এইসব করা যাবে না, প্রথম 1 ঘন্টাতেই খেলা খতম করে দিতে হবে। প্রথম 1 ঘন্টায় আমাদের দাগাইতে হবে 120 থেকে 30টার উপরে, 120 থেকে 30টার উপরে প্রথম 1 ঘন্টায় দাগাইতে হবে। কাহিনী হচ্ছে এটা। বুঝছেন কি সবাই? কথা কি বুঝা গেছে? কথা কি বুঝছেন সবাই? ক্লিয়ার? প্রথম 1 ঘন্টায় 120 থেকে 30টা দাগাইতে হবে, মানে ধুমায়। আপনি তো, আমি বলতেছি দাগাইতে হবে মানে কি, আপনি স্কিপ করেন, আপনি পারেন না স্কিপ করেন, পারেন না স্কিপ করেন, যাবেন। আর এইটা নিয়েও চিন্তা করার দরকার নেই, এটা আমি বেশি পারি কম পারি হাবি জাবি পারি না। আপনি 1 নাম্বার প্রশ্ন যা আছে 1 নাম্বার থেকে দাগানো শুরু করবেন, কোনো কাহিনী নাই। 1 নাম্বার যা আছে, পারি না সেরে আসলাম, পারি করলাম, 3 নাম্বার পারি করে আসলাম, 4 নাম্বার পারি না সারিয়ে আসলাম। ধুমায়, একেবারে ধুমায় লাগানো শুরু করতে হবে। আমি এটা বলতেছি এই জন্য, প্র্যাকটিসটা ওই বেশি করে করতে হয় এই কারণে, যাতে করে মানে ওই এই এইটাও টাইম নেই, দেখি তো নৈতিকতাটা তো খুঁজি, দেখি কি কোশ্চেন আসছে, হ্যাঁ ওইটা একবার বললেন, আর কঠিন আসছে, এটা মনে হয় দাগাবো না। ভাই আপনি নৈতিকতা যখন আপনার সিরিয়ালে আসবে আপনি তখন যায় দাগাবেন, ঠিক আছে? নৈতিকতা যখন, হ্যাঁ, প্রশ্নে কলম দিয়ে দাগ দেওয়া যাবে, দাগ দেওয়া যাবে, কিছু লেখা মানে ইয়া করা যাবে, কোনো সমস্যা নেই। প্রশ্নে কলম দিয়ে দাগ দেওয়া যাবে, রাফ করা যাবে, সবই করা যাবে। রাফ করবেন না? রাফ কই করবেন? খাতার মধ্যে রাফ করবেন নাকি? প্রশ্নের মধ্যে রাফ করবেন না তো কোথায়? ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কংগ্রাচুলেশনস। ওকে, দীপু। ওকে ঠিক আছে। ওকে, ক্লিয়ার আমরা, মানে কি করতে হবে এটা জিনিস নিয়ে ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে। 1 সেকেন্ড, আমি একটু চেক করে নেই জিনিসগুলা। ওকে, আচ্ছা, আরেকটা টপিক আমি পড়াই। আমার এক ক্লাসে, রবিন মন্ডল বলছে, আমার এক ক্লাসে আপনার এক্সামে আপনার এক ক্লাসের 4টা ম্যাথ আসছে। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ আসবে এক্সাম, এক্সাম তো আর একটাই না, মানে এমনও হতে পারে একটা এক্সামে আপনি কমনই পাইলেন না, আমার অনেক ইয়াটিয়া। তবে বিষয়টা হচ্ছে যে যত যত বেশি প্রিপারেশনটা মানে গাঢ় হবে, তত বেশি পরিমাণে আপনার কমন পাওয়ার পরিমাণটা বাড়বে, আরো যত দিন ধরে আপনি ইয়াটা করবেন। তো ফাইন্ডিং রিলেশনশিপের কোশ্চেন আসে না, যে এইটার সম্পর্ক নির্ণয়ের অঙ্কগুলো কিভাবে করবো সেটাও আজকে দেখাই দিচ্ছি। সম্পর্কের অঙ্কগুলা কিরকম করে হয়, সম্পর্কের বিষয়গুলা, যদি অঙ্ক না এগুলা সম্পর্কের বিষয়, তারপরে সম্পর্কটা আমি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। সবাই দেখেন, খেয়াল করেন। আচ্ছা, এখানে এখানে এই জিনিসটা, এই অঙ্কটা কিন্তু কঠিন আসছে একটু, একটু একটু আমি বলি যে 5জন ব্যক্তি ভ্রমণ করছিলেন, ক খ গ ঘ ম। এই কঠিন অঙ্কটা যদি আপনি করতে পারেন, তাহলে বেসিকটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, বেসিকটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সবাই মনোযোগ দেন, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা, আমার আমার ভিডিওটা কি অন করে রাখলে কি দেখতে পাচ্ছেন সবাই? কি পূর্ণটা দেখা যাচ্ছে নাকি প্রশ্ন ঢাকা পড়তেছে? দেখা যাচ্ছে পূর্ণ? দেখা যায় নাকি ঢাকা পড়ে কোশ্চেন?
আমারও এমনটা কমন পড়েছে। আচ্ছা, দেখা যায় না। ওকে, ঠিক আছে। সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে আমি একটা সিস্টেম বলি। আমি আমি এই সিস্টেমটা বলি সব সময়। আমি একটা সিস্টেম, মানে প্রশ্ন ঢাকা পড়ে না, না? আচ্ছা, ও ঢাকা পড়তেছে। গ আবার উম এর, এখানে এর কথাটা লেখা আছে। এটা বলে দিব আপনাদের আর কয়টা ক্লাস হতে পারে, এটা পরে বলে দিব। আচ্ছা শুনেন, পাঁচজন ব্যক্তি আছে, পাঁচজন ব্যক্তি আছে ট্রেনে ভ্রমণ করছিলেন। ক খ গ ঘ উম। ক হলেন গয়ের মা, গ হলেন উময়ের স্ত্রী, ঘ হলেন কয়ের ভাই, খ হলেন কয়ের স্বামী। উমের সাথে ক্ষয়ের সম্পর্ক কি? এটার অ্যান্সার অ্যাকচুয়ালি শ্বশুর হবে। এটার অ্যান্সার অ্যাকচুয়ালি হচ্ছে শ্বশুর, কিন্তু এটা আমরা আগে বের করবো আর কি। মানে এটা সিস্টেমটা কি, এটা আগে সিস্টেমটা শিখে নেন, কিভাবে কোন সিস্টেমে বের করলে ইজি হয়। তো একটা জিনিস আমি ফলো করি, আমি যদি মানে আমি যদি চার কোণা যদি দাগ দিই, চার কোণা দাগ দিলে এটাকে আমি বুঝাই হচ্ছে এটা হচ্ছে আহ ছেলে, মানে ছেলে বলতে হচ্ছে এটা হচ্ছে মেল। আর যদি আমি বৃত্তাকার দাগ দিই তাহলে এটাকে আমি বুঝাই ফিমেল। মানে জেন্ডারটা কি হবে, মেল নাকি ফিমেল। যদি আমি বৃত্তাকার বা আয়তাকার, আয়তাকার যদি দেই, আয়তাকার বা মানে মানে বর্গাকার দেই, তাহলে সেটা মেল মেল আমি বুঝাই। আর যদি বৃত্তাকার দেই তাহলে সেটাকে আমি ফিমেল বুঝাই। এটা আগে বুঝছি কি আমরা, এই কথাটা আগে বুঝেন, ভালো করে বুঝেন। এটা কি বুঝছি আমরা, এই কথা কি বুঝতে পারছি? হুম, ওকে, ঠিক আছে। তো দেখেন, কাহিনীটা হচ্ছে এরকম যে পাঁচজন ব্যক্তি ভ্রমণ করছেন। ক খ গ ঘ ম। ক হলেন গয়ের মা, ক হলেন গয়ের মা। ওকে, তাহলে এই যে ক যে আছে, এই কটা গয়ের মা, তাহলে ক কি মেল নাকি ফিমেল এটাকে বলেন। ক হচ্ছে গয়ের মা, তার মানে কটা মেল নাকি ফিমেল এটা বলেন আগে। ক ক ক হলো গয়ের মা, তাহলে মেল না ফিমেল? ফিমেল হইলে আমি ককে, ক যেহেতু মা, তার মানে অবশ্যই ফিমেল। ফিমেল মানে আমি কিন্তু কি করব, আমি একটা বৃত্তের মধ্যে দিয়ে রাখবো। ওকে, বৃত্তের মধ্যে কটা লিখছি, ক হচ্ছে গয়ের মা। এবং সবসময় মনে রাখবেন, আমরা একটা স্টেজে মাদেরকে রাখবো, যে স্টেজে মাদেরকে রাখবো সেই সরাসরি বাপকে রাখবো, চাচাকে রাখবো, মামাকে রাখবো, হ্যাঁ আঙ্কেলকে রাখবো, এই জেনারেশনটাকে এক স্টেজে রাখবো। আমাদের মনে করেন আবার যারা পুত্র আছে, পুত্রদেরকে এই স্টেজে রাখবো, পুত্র, ভাই, হ্যাঁ তারপরে কাজিন, এদেরকে এই এই স্টেজের মধ্যে রাখবো। আবার যারা দাদা দাদি আছে, নানা নানি, দাদা দাদি, চাচা চাচি, হ্যাঁ এদেরকে এই স্টেজের মধ্যে রাখবো। মানে স্টেজটা, জেনারেশনটা আমরা কোন স্টেজের মধ্যে আছি সেই জিনিসটাকে আমরা কিন্তু এই ধাপগুলোর মধ্যে বুঝবো। ভালো করে বুঝে নেন, মানে একটা বুঝলে এইটা দিয়ে অনেক টাইপের কোশ্চেন আপনি অ্যান্সার করে ফেলতে পারবেন। আমরা তাহলে প্র্যাকটিস করতে পারবো একটা দিয়ে, কারণ এই কোশ্চেনটা যেহেতু কঠিন, একটা কঠিন কোশ্চেন বুঝলে অনেকগুলোর অ্যান্সার হয়ে যায়। সেই জন্য একটু সময় নেন, সময় নিয়ে এটা বোঝার চেষ্টা করেন। ওকে, তাহলে ক হচ্ছে গয়ের মা। তার মানে গয়ের মা মানে গটা কিন্তু নিচের স্টেজে আছে, নিচের স্টেজে, মানে ওই যে মানে ছেলের স্টেজে আছে। এ হচ্ছে মা, ক হচ্ছে গয়ের মা, এই গয়ের হচ্ছে মা, এরকম করে দিলাম, ঠিক আছে, এই স্টেজে আছে। কিন্তু গ আসলে ছেলে নাকি মেয়ে আমি জানি না, কারণ আমি এখানে বৃত্তও দিতে পারি নাই, আবার এখানে ইয়াও দিতে পারি নাই, মানে আয়তক্ষেত্র দিতে, আয়তক্ষেত্র দিলে ছেলে বুঝাইতো, আর বৃত্ত দিলে মেয়ে বুঝাইতো। আমি জানি না যে গ ছেলে নাকি মেয়ে, এখনো জানি না। আচ্ছা, গ আবার উময়ের স্ত্রী, গ কিন্তু আবার উময়ের স্ত্রী, তার মানে গ মেয়ে না ছেলে এটা বলেন এখন। গ হলো উময়ের স্ত্রী, তাহলে মানে ছেলে নাকি মেয়ে, মানে মেল না ফিমেল, মেল না ফিমেল, তাহলে গ, গ তাহলে মেল না ফিমেল, অবশ্যই ফিমেল। তার মানে এর স্ত্রী, এ কার স্ত্রী, উময়ের স্ত্রী। স্ত্রী আর স্ত্রী আর স্বামী কিন্তু একই স্টেজে থাকবে, বাপ মা উপরের স্টেজে, দাদা দাদি আরো উপরের স্টেজে, কিন্তু এরা কিন্তু একই স্টেজে থাকবে। আচ্ছা, তার মানে কার স্ত্রী, উময়ের স্ত্রী, তাহলে উম কি ছেলে নাকি মেয়ে? উম কিন্তু ছেলে, তাই তার মানে একে আমি এই যে ইয়া মানে বৃত্ত মানে বর্গ বা আয়তের মধ্যে রাখলাম। এটা কি এই পর্যন্ত বুঝছি কিনা, এই পর্যন্ত বুঝেছি? মানে উময়ের স্ত্রী, এ হচ্ছে গ হচ্ছে উময়ের স্ত্রী, এই পর্যন্ত বুঝেছি। কি কি কাজ করলাম এটা বুঝেছি, এখন পর্যন্ত কি কাজ করেছি এটা বুঝেছি। এখন পর্যন্ত কি কি কাজ করেছি সবাই বুঝেছি। ওকে, মানে ক হচ্ছে গয়ের মা,
আর গ হচ্ছে উময়ের স্ত্রী, তার মানে এরা কিন্তু একই স্টেজে থাকবে। এটা সবাই একটু জানান আমাকে, তাড়াতাড়ি অ্যান্সার দেন। হ্যাঁ, লাকি আক্তার বলছে জি স্যার। সবাই কি বুঝেছেন কিনা? ওকে, ঠিক আছে। এইবার ঘ হলো কয়ের ভাই। কয়ের ভাই, ভাই মানে এর যদি ভাই হয় তাহলে ওরা কিন্তু একই স্টেজে থাকবে, ভাই। কয়ের যেহেতু ভাই, ঘ হলো কয়ের ভাই, তার মানে ঘটা হচ্ছে একটা ছেলে। ঘটা হচ্ছে একটা ছেলে, সেটা হচ্ছে কয়ের হচ্ছে ভাই। হ্যাঁ, কয়ের হচ্ছে ভাই। ঘ হলো, ঘ হলেন কয়ের ভাই। ওকে, ঘ হলেন কয়ের ভাই। আবার খ হলেন কয়ের স্বামী। আবার কয়ের একটা স্বামী, স্বামীর কথা বলছে। খ, খ হলো কয়ের স্বামী, মানে এই এখানে যদি এর, এর যদি স্বামী বলি, হ্যাঁ, তাহলে এই, এই খটা, এই খটা হচ্ছে কয়ের স্বামী। যেহেতু খ হচ্ছে একটা ছেলে, তার মানে খ, খ হচ্ছে একটা ছেলে, কয়ের যেহেতু স্বামী, তাহলে এরাও একই স্টেজে, কোনো দাদা দাদি নাই, তার মানে উপরের স্টেজে যায় নাই। এখন রিলেশন বলছে উময়ের সাথে ক্ষয়ের রিলেশন কি। উময়ের সাথে ক্ষয়ের রিলেশন এখন আমাদেরকে বের করতে বলছে। তাহলে উময়ের স্ত্রী ছিল গ, তাহলে স্ত্রীর মা ছিল ক, তার স্বামী, তার মানে স্ত্রীর মায়ের স্বামী। স্ত্রীর মায়ের স্বামী মানে কি? স্ত্রীর, স্ত্রীর বাপ। স্ত্রীর বাপ কি মানে হচ্ছে শ্বশুর, তার মানে অ্যান্সার হবে শ্বশুর। কথা কি বোঝা গেছে? সিস্টেমটা বুঝছেন কিনা? সিস্টেমটা কি বুঝেছেন? তার মানে আমাকে যদি বলতো উময়ের সাথে, উময়ের সাথে ঘয়ের রিলেশন কি, উময়ের সাথে ঘয়ের রিলেশন কি, এটা যদি বলতো উময়ের সাথে ঘয়ের রিলেশন কি, তাহলে কি হইতো? অ্যান্সার কি হইতো? স্ত্রীর মায়ের ভাই। স্ত্রীর মায়ের ভাই মানে কি আসলে? স্ত্রীর এই স্ত্রীর কি এ, তার মানে মামা, তার মানে এর মামা শ্বশুর। এটা হইতো মামা শ্বশুর। কথা বুঝেছি কিনা? এর মামা শ্বশুর হইতো যদি উময়ের সাথে ঘয়ের রিলেশন বলতাম, তাহলে ইয়ার মামা শ্বশুর হইতো। ক্লিয়ার? কাহিনী ক্লিয়ার কিনা? ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে, এরপরের আমরা যদি কোশ্চেন বলি, আহ আচ্ছা, এটা, এটা অবশ্য সহজ কোশ্চেন। এর আগের কোথায় গেল খ নাম্বার কোশ্চেনটা? খ নাম্বার কোশ্চেনটা একটু অ্যান্সার দিয়ে দিই। হুইচ, হুইচ ম্যান ইজ টলার? আচ্ছা, হোয়েন এ ইজ স্মলার, এ ইজ স্মলার দেন বি, মানে এটা হচ্ছে বি এর চেয়ে ছোট, এ হচ্ছে বি এর চেয়ে ছোট। আচ্ছা, বি ইজ স্মলার দেন সি, সি ইজ স্মলার দেন ডি, ডি ইজ টলার দেন ই, ডি ইজ টলার দেন ই। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট কে বলেন? না সরি, সবচেয়ে লম্বা কে? মানে ছোট না, ছোট না, সবচেয়ে লম্বা কে? সবচেয়ে লম্বা কে? এদের মধ্যে সবচেয়ে লম্বা কে? এ এর চেয়ে বি বড়, বি এর চেয়ে আবার সি বড়, মানে এ এর চেয়ে বি বড়, বি এর চেয়ে আবার সি বড়, সি এর চেয়ে আবার ডি বড়, হ্যাঁ, আবার ডি আবার ই এর চেয়েও বড়। তার মানে সব দিক দিয়ে ডি হচ্ছে সবচেয়ে বড়, তাই না? ডি অলওয়েজই সবচেয়ে বড়, টলার হচ্ছে সবচেয়ে বেশি ডি। মানে এ এর চেয়ে বি বড়, বি এর চেয়ে মানে সরি এ, হ্যাঁ এ এর চেয়ে বি বড়, এ ইজ স্মলার দেন বি, এ এর চেয়ে বি বড়, তাহলে বি এর চেয়ে সি বড়, সি এর চেয়ে আবার ডি বড়। তার মানে অ্যাকচুয়ালি এইগুলোর মধ্যে ডি, ডি আবার সবার চেয়ে বড়, তার মানে দাঁড়াচ্ছে। ঠিক আছে, সবচেয়ে টলার হচ্ছে ডি। ঠিক আছে, ওকে। আচ্ছা, একজন মহিলা, এখানে এখানে বলেছে যে একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, ওই পুরুষের পিতা হলেন আমার শ্বশুর, ওই পুরুষের পিতা হলেন আমার শ্বশুর। দেখেন পুরুষটির সাথে মহিলার সম্পর্ক কি। আচ্ছা, এই যে এই পুরুষটা যে আছে, এই পুরুষটার পিতা, ওই পুরুষটার পিতা হলেন আমার শ্বশুর। তার মানে এনার যদি পিতা, মানে এই এই লোকের যদি পিতা হন আমার শ্বশুর, তাহলে এই মানে মহিলার সাথে পুরুষটার সম্পর্ক কি হইতে পারে বলেন? কি হইতে পারে?
কার পিতা আপনার শ্বশুর হবে? হাজবেন্ড, ওকে, অবশ্যই স্বামী হবে, তাই না? কেউ আবার স্বামীকে জামাই, জামাইকে ওই যে অনেকে বলে না নিজে মানে হাজবেন্ডকে তো জামাই বলে আর কি, কেউ আবার জামাই অ্যান্সার দিয়ে দিয়েন না, মানে এই জামাই মানে কিন্তু আসল জামাই আর কি। কেউ কেউ আবার স্বামীকে জামাই বলে না, যে আমার আমার জামাই আসছে, কেউ আবার জামাই অ্যান্সার দিয়ে দিয়েন না, এটা কিন্তু স্বামী অ্যান্সার দিতে হবে। কেউ কেউ কেন, সবাই তো বলে আর কি, যাই হোক। তাহলে প্যারা হয়ে যাবে আর কি জিনিসটা। ও, মানে এই চিন্তা করার সময় একজন চিন্তা করলো যে আমার আহ আমার জামাইয়ের জামাইয়ের বাপকে তো আমি শ্বশুর বলি, আমার জামাইয়ের বাপকে, আমার জামাইয়ের বাপকে আমি শ্বশুর বলি, তাহলে এই জামাই হবে আর কি, এরকম কিন্তু করা যাবে না, স্যার কিন্তু স্বামী, হ্যাঁ স্বামীর বাপকে। হ্যাঁ জামাই তো ভুলি, জামাই মানে তো উম, মানে জামাই মানে কি, জামাই মানে হচ্ছে মেয়ে জামাই, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, জামাতা, আচ্ছা জামাতা জিনিস, মেয়ের হাজবেন্ড, হ্যাঁ মেয়ের হাজবেন্ড হচ্ছে জামাই। আচ্ছা এইবার এটার অ্যান্সার দেন, 35তম বিসিএস যেটা আসছে। ঘ হচ্ছেন তাড়াতাড়ি, এটার কিন্তু অ্যান্সার খুব তাড়াতাড়ি দিতে হবে। ঘ, ঘয়ের মাতা হচ্ছে গ, কারণ গটা হচ্ছে একজন স্ত্রীলোক, এটা হচ্ছে ঘয়ের মাতা, ঘয়ের হচ্ছে মাতা। তাহলে গ আর ঘয়ের মধ্যে সম্পর্ক কি? গ আর ঘয়ের মধ্যে সম্পর্ক কি? আবার গয়ের কন্যা নয়, তার মানে এটা কন্যা নয়, তাহলে এটা এটা কি, এটা একটা এই যে, এটা যেহেতু কন্যা নয় তার মানে আর কি হওয়া মানে পারে, এ আসলে ছেলে হইতে পারে, তাই না? তার মানে অবশ্যই ঘ হচ্ছে কয়ের ছেলে, ঘ হচ্ছে গয়ের ছেলে। মানে এর মাতা ইনি, মানে বলছে ঘয়ের মাতা হচ্ছে গ, মানে এই ঘয়ের মাতা মা হচ্ছে গ, কিন্তু গয়ের ঘ কিন্তু গয়ের কন্যা নয়, কন্যা নয় হইলে কি হওয়ার, ছেলে হবে আর কি, এটা কিছুই না, এটা তো নর্মালি গেলে আমরা ধাঁধা ধরতাম না ছোটবেলায়, এই টাইপের আর কি জিনিসটা হয়েছে। আচ্ছা, আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি, প্রত্যেকে দুইজন করে সন্তান সহ আমার কক্ষে প্রবেশ করলেন, তাহলে আমার কক্ষে মোট কতজন হলো বলেন, এটার অ্যান্সার বলেন দেখি কে পারে, এটা 5 নম্বরের অ্যান্সার কি হবে? আমার কক্ষে একজন বৃদ্ধ দম্পতি, একজন বৃদ্ধ দম্পতি মানে দুইজন আসছে, এবং তাদের তাদের সাথে দুই দম্পতির প্রত্যেকে দুইজন সন্তান করে প্রত্যেকে দুইজন সন্তান করে প্রবেশ করছেন, তাহলে কি হবে বলেন? অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আচ্ছা, ওকে, ঠিক আছে, এখন বলি, হ্যাঁ। আমার কক্ষে, মানে আপনার এই আমার যে কক্ষটা আছে সেটার মধ্যে দুইজন দম্পতি, মানে এক বৃদ্ধ দম্পতি প্রবেশ করছে দুইজন, তাদের সাথে দুই দম্পতি আছে, মানে দুইটা দম্পতি আছে, আরো আরো দুইটা দম্পতি, এবং তাদের তাদের সাথে দুইজন করে সন্তান, এই প্রত্যেকের সাথে দুইজন করে সন্তান আছে, এই দুইজন করে সন্তান আছে, তাহলে আলটিমেটলি দুই দুই চার, দুই ছয়, দুই আট, দুই 10 জন, এই 10 জন হচ্ছে মোট, মোট প্রবেশ করছে, যেহেতু আমার কক্ষে, আমার কক্ষে এই জিনিসটা আমি বলতেছি, তাহলে মোট, মোট আমার কক্ষে আমি সহকারে, মানে এটা যেহেতু আমি বলতেছি তার মানে আমি তো অবশ্যই ইয়ার মধ্যে আছি, তার মানে 10-এর সাথে আমি যদি যোগ করা যায় তাহলে 11 জন আসলে মোট জন আছে। ক্লিয়ার, আমরা বুঝেছি?
মানে আমি যেহেতু বলতেছি, মানে এটা একটা মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন আর কি, যে মানে আমি যেহেতু বলতেছি আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি, মানে এই দম্পতি শুধু দুইজন, কিন্তু তাদের সাথে দুই দম্পতি এবং প্রত্যেকে দুইজন সন্তান সহ, মানে এই দুই দম্পতি যে আছে প্রত্যেকে দুইজন করে সন্তান করে আনছে, এই দুই দম্পতি দুই সন্তান, মানে এখানে চারজন চারজন আটজন, তাহলে আটজন আর দুইয়ে 10 জন আর আমি সহ 11 জন, অ্যান্সার হবে 11 জন। ক্লিয়ার? বুঝেছি? এইবার এই টাইপের কোশ্চেন গুলা কিন্তু আসার চান্স থাকে বেশি। ক ক্ষয়ের পুত্র, তাহলে ক হচ্ছে ক্ষয়ের পুত্র, তাহলে ক হলো ক্ষয়ের পুত্র, তার মানে এই দিয়ে বলবো, এবং ক, ক কিন্তু উপরে যাবে তাই না? ক, ক হচ্ছে ক ছেলে, মানে ক মাও হইতে পারে বাপও হইতে পারে, ক হলো ক্ষয়ের পুত্র। ওকে, ঠিক আছে। এবার ঘ হচ্ছে গয়ের মা, ঘ হচ্ছে গয়ের মা, ঘ হচ্ছে গয়ের মা, এবং আহ চ ঘয়ের পুত্র, চ হচ্ছে ঘয়ের পুত্র। আচ্ছা, ঘ হচ্ছে গয়ের মা, ও না, ক ও, আচ্ছা এখানে আমি মাঝখানে স্কিপ করে গেছি। আচ্ছা, ক ও খ, ক হচ্ছে ক্ষয়ের পুত্র, ক হচ্ছে ক্ষয়ের পুত্র, খ আর গ হচ্ছে পরস্পর বোন, খ আর গ পরস্পর হচ্ছে বোন, মানে হচ্ছে এটাও মেয়ে, এখানে যে গ আছে এ হচ্ছে বোন, বোন হচ্ছে গ হচ্ছে বোন। ওকে, এবার ঘ হচ্ছে গয়ের মা, ঘ হচ্ছে গয়ের মা, মানে ঘ হচ্ছে উপরের দিকে যাবে, তার মানে গয়ের মা হচ্ছে ঘ, ঘ হচ্ছে গয়ের মা। আবার চ ঘয়ের পুত্র, তাহলে চ যদি ঘয়ের পুত্র হয়, চ যদি ঘয়ের পুত্র হয়, তার মানে আমাদের আমাদের বিষয়টা কি দাঁড়াচ্ছে, এটা কিন্তু মা, চ কিন্তু ঘয়ের পুত্র। আচ্ছা, আর পুত্র, পুত্র বলছে তো, পুত্র বললে এরকম। আচ্ছা, তার মানে চ এর সাথে ক এর সম্পর্ক কি? আচ্ছা, পুত্র এটা ছিল, তার মানে এটা আবার মেয়ে ছিল, তার মানে ক, ক, ক এর হচ্ছে মা এটা, মায়ের বোন এটা, তার মানে এই বরাবর যদি আমরা যাই, তার মানে এটা এটা হচ্ছে ভাই, মায়ের তার সাথে আছে ভাই, তার মানে অবশ্যই মামা হবে, তাই না? এই যে দেখেন, মানে এই পাশেরটা তো বোন ছিল, তার মানে এই পাশেরটা অবশ্যই ভাই আর কি, মানে এইটা তো এইটা হচ্ছে, এখানে নিচ বরাবর লিখছি পুত্র, তার মানে উপর বরাবর কি হবে, ক এর মা হচ্ছে খ, মানে উপরে উপরে যদি যায়, খ হচ্ছে মানে ক হচ্ছে খ এর পুত্র। একটু আগে একটু পরে দেখলাম যে ইনি কি আসলে, ইনি হচ্ছে, ইনি একটা মহিলা, তার মানে হচ্ছে ক এর মা হচ্ছে, ক এর মা হচ্ছে খ, এবং তার বোনের মায়ের, তার বোনের মা মানে তো এরও মা, তা বোনের মা মানে তো ক্ষয়েরও মা, কারণ তার বোনের মা মানে গয়ের যে মা ঘ, তার মানে ক্ষয়েরও মা ঘ, তার তার হচ্ছে একটা ছেলে, তার মানে কি আসলে এর ভাই, মানে অ্যাকচুয়ালি চটা ছিল হচ্ছে এর ভাই, তাহলে এর যদি ভাই ছিল তার মানে অ্যাকচুয়ালি তোমার আপনার অ্যান্সার আসবে হচ্ছে মামা। এখানে একটা মজার ব্যাপারটা আমি একটু একটু জিনিসটা আমি বলি আর কি, মজার ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এইখানে প্রথম কথা কি, যে আপনার এই যে আপনি যেহেতু ক এর সাথে চ এর রিলেশন চাচ্ছে, তাহলে ক হচ্ছে ক্ষয়ের পুত্র, তাহলে কটা একটা ছেলে, ক্ষয়ের পুত্র, আবার খ আর গ পরস্পর বোন, তার মানে আমি এখানে যদি খ আর গ এর কথা বলি, যে খ আর গ পরস্পর বোন, যে এরা পরস্পর হচ্ছে বোন, তার মানে দুইজনই মেয়ে, তার মানে ক এর মা কিন্তু এটা, তাই না? যেহেতু ক্ষয়ের পুত্র এটা ছিল, আবার এ যেহেতু মেয়ে একটা, দুজনই বোন বলছে। আবার আবার এইখানে দেখতেছি যে ঘ, ঘ হচ্ছে গয়ের মা, মানে গয়ের মা যে, এই গয়ের মা যে এও তো মানে ক্ষয়েরও মা হবে, তার মানে এইখানে যে ঘটা আছে, এই ঘটা হচ্ছে খ এবং গ দুইজনেরই মা। হ্যাঁ, এই ঘটা, ঘ হচ্ছে গয়ের মা মানে ক্ষয়েরও মা হবে। ওকে, এরপরে চ হচ্ছে ঘয়ের পুত্র, মানে এইবার হচ্ছে ছেলে, তাহলে মায়ের যদি ছেলে হয় তার মানে অবশ্যই এই ক্ষয়ের হচ্ছে ভাই, এই চটা হচ্ছে ক্ষয়ের হচ্ছে ভাই, তার মানে এই কয়ের সাথে এর রিলেশনটা কি হচ্ছে, কয়ের সাথে এর মা, তার হচ্ছে ভাই, মায়ের ভাই মানে হচ্ছে মামা। ক্লিয়ার কিনা দেখেন তো, ক্লিয়ার আপনারা? বুঝেছেন?
হু ইজ দ্য ডার্কেস্ট পার্সন, এইরকম করে কিন্তু মানে হ্যাঁ এগুলো যেহেতু কোশ্চেন আসছে, হ্যাঁ ডি ইজ ডার্কার দেন, ডার্কেস্ট বলেছে তার মানে ডি ইজ ডার্কার দেন এ ইজ ডার্কার দেন বি, সি ইজ ডার্কার দেন ডি, আবার ই ইজ ডার্কার দেন এ, আবার সি ইজ ডার্কার দেন এ, তার মানে ডি ইজ ডার্কার দেন হচ্ছে ই। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডিটা অনেক জায়গায় ডার্কার আছে, ডিটা অনেক জায়গায় ডার্কার, মানে ডি ইজ ডার্কার দেন এ এবং ই। আচ্ছা, আবার সি ইজ ডার্কার দেন ডি, তার মানে এখন সি সি বিপুল ভোটে জয়ী আছে, সিটা ডার্কার। ওকে, সিটা হচ্ছে ডার্কার। এখন আমাদের সি তার মানে ই হইতে পারে না, ই তো অ্যান্সার হইতেই পারে না, ডি যেহেতু এও অ্যান্সার হইতে পারে না, তার মানে অ্যান্সার হবে সি, অ্যান্সার হবে সি, তাই না? হু ইজ দ্য ডার্কেস্ট পারসন, অ্যান্সার হবে সি। মানে ব্যাপারটা কি বুঝছেন, কি করতে হয়েছে, বুঝেছেন কিনা? বুঝেছেন? মানে আবার দেখেন, ডি ইজ ডার্কার দেন এ, এর চেয়ে হচ্ছে ডার্কার, গ্রেটার দেন। আবার এ ইজ ডার্কার দেন হচ্ছে বি, আবার সি ইজ ডার্কার দেন হচ্ছে ডি, আবার ই ইজ ডার্কার দেন দেওয়া আছে এ, আবার সি ইজ ডার্কার দেন দেওয়া আছে এ, আবার ডি ইজ ডার্কার দেন দেওয়া আছে হচ্ছে ই। তাহলে প্রথমে আমি চিন্তা করতে পারি ডিটা সবচেয়ে ডার্কার, আমি আমি আগে যদি চিন্তা করি, আচ্ছা প্রথমে আমি দেখি যে যারা ডার্কার এই পাশের গুলা বেশি ডার্কার আর কি, মানে বেশি বেশি কে আর কি কালো বেশি, তাহলে কে বেশি কালো, এই বাম পাশের গুলা বেশি কালো। তো বাম পাশে যারা আছে তাদের মধ্যে সি কি মানে আমি প্রথমে চিন্তা করি যে এ কি ডার্কার হতে পারে, অ্যান্সার হচ্ছে না। কেন? কারণ এর চেয়ে তো সি ডার্কার, এর চেয়ে তো সি ডার্কার, তার মানে এ তো হইতেই পারে না। আচ্ছা, তাহলে কি কি হইতে পারে, আমার কাছে অপশন আছে, হয় ডি হবে, নালে সি হবে, বা ই হবে। ই কি হইতে পারে না, ই এর চেয়ে তো ডি ডার্কার, তার মানে ইও ডার্কার হইতে পারে না। তাহলে আমার কাছে অপশন থাকে সি আর ডি এর মধ্যে যে কোনো একজন ডার্কার। তাহলে সি আর ডি এর মধ্যে কে ডার্কার, এই যে সি ইজ গ্রেটার দেন ডি, তার মানে সি বেশি ডার্কার, তার মানে অ্যান্সার হবে সি। কথা কি বুঝেছি? সবাই কি বুঝেছি কথাটা? ক্লিয়ার? হুম, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হু ইজ দ্য মাইল্ডেস্ট পারসন? ওকে, A is milder than B, D is milder than C, C is milder than E, A is shorter than E। হ্যাঁ একই টাইপের, আচ্ছা একই টাইপের কোশ্চেন আর না করি, একই টাইপের, এটা তো আপনারা পারবেন। এটা শর্টার, হু ইজ দ্য আচ্ছা আর একটা কি প্র্যাকটিস করবো কিনা চিন্তা করতেছি। আচ্ছা ক্লেভার একটা প্র্যাকটিস করব, যে কোনো একটা প্র্যাকটিস করলেই হয়, রিচেস্ট পারসন। একই, একেবারে সেম, মানে আপনি জাস্ট, আচ্ছা এখানে শর্টার লঙ্গারটা মিক্সড করে দেওয়া আছে তো, দেখেন এই শর্টার দেন বি, তার মানে এ বি এর চেয়ে ছোট, বি শর্টার দেন সি, বি শর্টার দেন সি, সি ইজ শর্টার দেন ডি, ইজ লঙ্গার দেন ডি, তার মানে ডি এর চেয়ে ই বড়, তার মানে ডিটা হচ্ছে ছোট ই এর চেয়ে, তার মানে আমি এটা উল্টাই লিখলাম, সেজন্য ডি আর ইটা উল্টাই লিখলাম, সবগুলাকে একই সাইজে করে লিখলাম। তাহলে এখন বলছে যে কে সবচেয়ে শর্টেস্ট, মানে সবচেয়ে ছোট কে, তাহলে এ সবচেয়ে ছোট হইতে পারে, কিন্তু এর চেয়ে, মানে এই যে দেখেন প্রথমে প্রথমে দেখেন এটা বি এর চেয়ে ছোট, ঠিক আছে, বি আবার সি এর চেয়ে ছোট, সি আবার ডি এর চেয়ে ছোট, ডি আবার ই এর চেয়ে ছোট, তার মানে ডি এর চেয়ে, মানে আলটিমেটলি আসলে সবচেয়ে ছোট কে দাঁড়াচ্ছে বলেন, সবচেয়ে ছোটটা কে দাঁড়াচ্ছে সবচেয়ে ছোট, বলেন এখানে সবচেয়ে ছোট তাহলে কে দাঁড়ালো? এটা অবশ্যই এ নাম্বার, না এ না? হুম, মানে এ বি এর চেয়ে ছোট, বি আবার সি এর চেয়ে ছোট, সি আবার ডি এর চেয়ে ছোট, ডি আবার ই এর চেয়ে ছোট, অবশ্যই এ নাম্বার অ্যান্সার। মানে এ বি এর চেয়ে ছোট, বি আবার সি এর চেয়ে ছোট, সি আবার ডি এর চেয়ে ছোট, ডি আবার ই এর চেয়ে ছোট, বিষয়টা এরকম। এই জিনিসটা কিন্তু মানে ই ইজ গ্রেটার দ্যান ডি আছে, এটাকে আমরা উল্টাই লিখছি, ডি ইজ লেস দ্যান ইটা উল্টাই লিখছি আমরা,
ঠিক আছে, এ হচ্ছে শর্টেস্ট। আচ্ছা, এই টাইপের কোশ্চেনই আসে এখান থেকে বলতে গেলে। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখে নেই। আচ্ছা, আপনাদের আরো তো অনেকগুলা সাবজেক্ট আছে, অনেকগুলা সাবজেক্টের পড়াশোনা যেহেতু আপনাদের আছে, আমি চাচ্ছি যে আপনাদেরকে একটা মানে আগামীকালকে একটা রিভিউ দেওয়ার, আর এই রিলেটেড যেটা মানসিক দক্ষতা রিলেটেড যেই যেই টপিক গুলা মানে আসে আর কি, মানে নর্মালি যেগুলো আসে, যেগুলো প্র্যাকটিস করা আপনাদের দরকার। আর যদি কোনো ভিডিও থাকে তাহলে মানে আমি ওই ভিডিওগুলো পোস্ট করে দিই। আমি ভিডিওটা নিজে করে টাইম নষ্ট না করা হওয়ার জন্য আপনি মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে আপনি জাস্ট দেখে নিলেই হয়ে যাবে, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো ঠিক আছে, আপনাদেরকে শুভকামনা জানাচ্ছি। আর কালকে ক্লাস হবে কখন এটা আমি জানাই দিব গ্রুপের মধ্যে। কখন ক্লাস হবে মানে লাইভ ক্লাস, একটু বড় দেখে লাইভ ক্লাস নিব, যে পুরাটার একটা রিভিউ ক্লাস নিব, মানে যা যা সবগুলো চ্যাপ্টার যে আছে সবগুলো চ্যাপ্টার মিলাই রিভিউ ক্লাস নিব। কোথায় নিব সেটাও জানাই দিব গ্রুপের মধ্যে। ওকে, সবাই ভালো